ইয়েস, রেকর্ডিং হয়ে গেছে। থ্যাংক ইউ বলার জন্য। সো আমি প্রথমে লিখে দিই যে নাম্বার সিস্টেম আমাদের কি কি আছে। চ্যাপ্টার 3 তে নাম্বার সিস্টেমে আমাদের কাছে কি কি আছে একটু লিখে ফেলি। নাম্বার সিস্টেম এখানে বাই দ্য ওয়ে থাকুক, এই কালেই থাকুক আজকে, কোনো সমস্যা নাই। ওকে, নাম্বার সিস্টেমে আমাদের কাছে আছে প্রথমটা হচ্ছে নাম্বার সিস্টেম হিস্ট্রি, যেটা আমরা কিছুই পড়বো না সত্যি কথা বলতে, এটা প্রথম ক্লাসে যা পড়ছিলাম তাই, আর আসলে অতটা দরকারিও না, এটা হিস্ট্রি একটু হালকা পাতলা আমরা দেখবো। সেকেন্ড আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। আমরা তো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম দেখবো, যদিও আমাদের এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র ওই বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল এইসব জিনিস পড়ে দেখবো। সো আমরা ওই রোমান তারপর ট্যালি এগুলোতে অবশ্যই যাবো না। ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম এটা আমাদের সেকেন্ড টপিক হিসেবে আসবে। দেন আমরা পড়বো হচ্ছে কনভার্সন অফ নাম্বার সিস্টেম। কনভার্সন অফ নাম্বার, এনএস দিয়ে বোঝালাম নাম্বার সিস্টেম। আমাদের এরপরের টপিক হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশন। আমরা যোগ বিয়োগ শিখবো সবগুলাতেই, এডিশন এন্ড সাবট্রাকশন। ওকে, তারপর আমরা দেখবো সাইন্ড নাম্বারস। সাইন নাম্বার মানে আমরা যদি যোগ বিয়োগ করি, যে নেগেটিভ বলতে কি বোঝায়, কখন আমরা নেগেটিভ বলবো, কখন আমরা এটাকে পজিটিভ বলবো। আচ্ছা, একজন বলছে ক্লাসে ঢোকা যাচ্ছে না, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিই, একটু দাঁড়াও। ওকে, সাইন্ড নাম্বারস। ওকে, পেইন হয়ে গেছে আজকে ক্লাসটা একটু। আচ্ছা, যারা আগে ঢুকতে পারে না তারা আশা করি সবাই ঢুকতে পারছো মনে হয়। আমি আবার লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আমরা দেখলাম সাইন নাম্বারস। দেন আমরা দেখবো হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট নামে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা দেখবো। প্যারিটি বিট সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে লিখে ফেলে এগুলা। তারপর আমরা দেখবো টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্ট, যদিও বইয়ের মধ্যে শুধুমাত্র টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট দিছে, বাট এটার আসলে মেইন সেন্সটা কি অথবা ফিলিংসটা কি সেটা বোঝার জন্য আমার একটু পিছন থেকে শুরু করা লাগবে। তো আমরা বেসিক্যালি আগে আর্টস কমপ্লিমেন্ট পড়বো, মানে যে কোনো জিনিসের জন্য আমরা পড়তে পারি। আর্টস কমপ্লিমেন্ট হলে, এই কার বাসা থেকে যে আওয়াজ আসছে মিউট করো সবাই। ওয়ান্স কমপ্লিমেন্ট, তো আমরা এই ক্ষেত্রে পড়বো আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা আমরা পড়বো আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে টপিকটা আমাদের নাম্বার সিস্টেম থেকে থাকবে ছোটখাটো করে, সেটা হচ্ছে আমাদের কোড। বিভিন্ন ধরনের কোড আছে আমার, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। এগুলো কিন্তু প্রোগ্রামিং কোড না, এটা নাম্বারের কোড আর কি, ওইটা ওইভাবে আমরা ডিল করবো এটাকে। এই গেল, এতটুকু গেল আমাদের নাম্বার সিস্টেমের হিসাব নিকাশ। এখন আমরা দেখবো বুলিয়ান এলজেব্রা। ওকে, বুলিয়ানের মধ্যে আমাদের কি কি আছে। ওকে, সো বুলিয়ানের মধ্যে আমাদের প্রথমে লিখে ফেলি, এটা নামই তো বুলিয়ান এলজেব্রা। সো প্রথমেই লিখলাম বুলিয়ান এলজেব্রা। ওকে, দেন আমরা দেখবো বুলিয়ান থিওরেম কিছু আছে, অনেক সুন্দর সুন্দর কিছু থিওরেম আছে, সেগুলো আমাদের লাগবে। মানে বুলিয়ান নিয়ে যখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তখন এই থিওরেমগুলো আমাদের কাজে লাগানো লাগে, বুলিয়ান থিওরেম। দেন আমাদের লাগবে ডি মর্গানস থিওরেম, যেটা আমরা হায়ার ম্যাথে পড়ে আসছি। সেই অলমোস্ট এক্স্যাক্টলি সেম কনসেপ্টটাই এখানে আমরা কাজে লাগাবো বুলিয়ানের ক্ষেত্রেও, ডি মর্গানের থিওরেমে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডি মর্গানস থিওরেম। দেন আমরা পড়বো হচ্ছে ট্রুথ টেবিল, যেটার বাংলা হচ্ছে সত্যক সারণী। আর সত্যি কথা বলতে আইসিটির বেশিরভাগ জিনিসপত্র ইংলিশের টার্ম, তো আসলে এগুলাকে বাংলায় প্রকাশ করার আসলে কোনো মিনিং নেই। এই আইসিটি মানেই হচ্ছে তোমার সবকিছু ইংলিশেই করা লাগবে। সো টেকনিক্যালি এবং তুমি দেখবা পরীক্ষায় সব কিছু ইংলিশেই লেখা, বুলিয়ানের আলাদা করে আর বাংলা করা হয় নাই। ডি মর্গানের আর বাংলা তুমি কি করবা? কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্টই বলা হয়, যদি বাংলাতে এটাকে পূরক বলে, পেরিটিভিটকে তো পেরিটিভিটি বলা লাগবে। সো এখানে অলমোস্ট সবকিছু ইংলিশে, সো আমি এই জন্য ইংলিশই লিখে দিলাম, বাংলায় কষ্ট করে না লিখে। ডি মর্গানস থিওরেম। দেন আমরা পড়বো ট্রুথ টেবিল, যেটার বাংলা আছে বইয়ের মধ্যে, যেটা বাংলা দেওয়া আছে সত্যক সারণী। এই যে বাংলা আছে, এটাকে সত্যক সারণী বলে, আমরা পাবা এটা। সো ট্রুথ টেবিল বেটার। ওকে, দেন আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমরা ট্রুথ টেবিলের পরে আমরা দেখবো সিম্পলিফিকেশন অফ লজিক ফাংশন। আমরা আমাদের লজিক ফাংশন দিবে, বুঝবো আস্তে আস্তে কোনটা কি। আমরা জাস্ট আজকে টপিকের নামগুলো লিখে রাখছি, আমরা জাস্ট টিক দিতে থাকবো যে এগুলা পড়া হয়ে গেছে, এগুলা পড়া বাকি আছে এখনো। সিম্পলিফিকেশন অফ লজিক ফাংশন। ওকে, দেন আমরা পড়বো
দেন আমরা পড়বো হচ্ছে গেট। এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এবং এটাতেই কিন্তু অনেকের অনেক ফ্যাসিনেশন আছে, অনেক ইন্টারেস্ট আছে যে এটা কিভাবে কাজ করে, কিভাবে কেন কাজ করে, এটা এভাবে। সো এগুলো আমরা সিমুলেশন সহকারে দেখব। তো গেট আসলে 3 ধরনের আছে। একটা গেট হচ্ছে ফান্ডামেন্টাল গেট, যেটা একদম বেসিক, এর চেয়ে বেসিক আর কিছু হয় না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল গেট, মানে এগুলা দিয়ে বাকিগুলা বানানো হয়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল। আচ্ছা, ফান্ডামেন্টালের মধ্যে আমাদের আছে এন্ড গেট, অর গেট, নট গেট। ওকে, দেন আমরা দেখব কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেট মানে আশা করি বুঝতে পারছো নাম থেকেই, কম্পাউন্ড মানে হচ্ছে ফান্ডামেন্টাল দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো হচ্ছে কম্পাউন্ড গেট। সো হিয়ার ইজ ন্যান্ড, নর, সবগুলাই ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর, এরকম আরো আছে হাবিজাবি, এগুলো আমরা দেখব। দেন আমরা দেখব এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা হচ্ছে ইউনিভার্সাল। ওকে, সো ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট, এটার মধ্যে থাকে আমাদের ন্যান্ড এবং নর, পরীক্ষার প্রশ্ন আসে। এবং ইউনিভার্সাল বলার মধ্যে কিন্তু একটা রিজন আছে। এই ইউনিভার্সাল বলার রিজনটা হচ্ছে এটা দিয়ে, এই ধরনের গেট দিয়ে আমরা সব ধরনের গেট বানাতে পারি। তোমাকে যদি এখন বলে ন্যান্ড গেট দিয়ে এন্ড বানাও, তুমি সেটাও করতে পারবা। তোমাকে যদি বলে ন্যান্ড দিয়ে নর বানাও, তুমি সেটাও করতে পারবা। আরে একজন এখন জিজ্ঞেস করতেছে ক্লাস কয়টা হবে। ক্লাস তো চলে ভাই, মানুষজন কই যে থাকে। একটু ওয়েট করো তোমরা, আমি একে একটু লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আরে ভাই ক্লাস তো চলে রে ভাই, কি গ্রুপে ঢুকাইলাম তোমাদের, তোমরা ক্লাসে গ্রুপে আসো কিন্তু বলতে পারো না যে ক্লাস শুরু হয়ে গেছে, কেমন কথা। একটু হোল্ড করো তোমরা, আমি একে লিঙ্কটা পাঠিয়ে দিই, একটু হোল্ড করো। ওকে ওয়েট। ওকে, জয়েন যেহেতু হয়ে গেছে তাহলে তো হয়েই গেল। আচ্ছা ওকে, আর একজন বাকি আছে, সে বলছে জয়েন হয় নাই এখনো, তাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিই, একটু হোল্ড করো। ওকে ওকে, আমি শুরু করে দিচ্ছি ক্লাস আবার। ওকে, তো এতটুকু তো আমরা বুঝছি আশা করি, যে আমরা গেট পড়বো 3 ধরনের, ফান্ডামেন্টাল, কম্পাউন্ড এবং ইউনিভার্সাল। এবং পরীক্ষায় প্রশ্ন আসে ইউনিভার্সাল গেট নিয়ে বেশি প্রশ্ন আসে, যে ন্যান্ড গেট থেকে নর গেট বানাও, অথবা নর গেট থেকে নর, নর গেট থেকে নর বলতে বলবে না, নর থেকে বলবে ন্যান্ড বানাও, নর থেকে বলবে এক্সর বানাও, এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায়। সো বেসিক্যালি আমাদের গেট থেকে এই ধরনের প্রশ্ন আসে। ওকে, দেন আমরা যেটা দেখবো, গেট থেকে যে টপিকটা আমাদের পড়া লাগবে সেটার মধ্যে আছে হচ্ছে গেট টু গেট কনভার্সন। এই মাত্র যে কথা বললাম, গেট টু গেট কনভার্সন আমাদের শেখা লাগবে। মানে এক গেট থেকে এক গেটে যাওয়া, সেটা বলে দিবে প্রশ্নের মধ্যে, যে অমুক গেট থেকে তমুক গেটে যাও, সেটা তোমাকে বের করতে হতে পারে। তো আমি এটাকে লিখবো গেট টু গেট, গেট টু গেট কনভার্সন। ওকে, গেট টু গেট কনভার্সন। ফাইনাল যেটা লাগবে আমাদের এই পোর্শন থেকে, সেটা হচ্ছে আউটপুট অফ দ্য সার্কিট। একটা তোমাকে সার্কিট দিয়ে দিবে, বলবে ওখানে আউটপুটটা কি, বা তোমার এখানে বুঝবা, আমি সময় আসছে এমনি বুঝবো, আগে থেকে না বুঝেই। আউটপুট অফ দ্য সার্কিট। ওকে ওকে, এখন আচ্ছা সমস্যা নাই, কারেন্ট আজকে তো কারেন্ট নাই, এর মধ্যে আমিও ক্লাস নিচ্ছি। সো মোবাইল ডাটা দিয়ে যদি যতক্ষণ চলে আর কি চালানো যায়। আর ক্লাসটা তো অবশ্যই রেকর্ড থাকবে, যারা মিস করছো বা করতে পারো না ক্লাস, তারা তো পাবো অবশ্যই। এই গেল আমাদের সার্কিটের মানে ইসের গেট পর্যন্ত হিসাব, বুলিয়ান অ্যালজেব্রাতে যা যা পড়ছে। ফাইনালি আমরা যেটা দেখবো,
এই চ্যাপ্টারের সবচেয়ে চ্যালেঞ্জিং যে পার্টটা, যেখানে অনেকেরই অনেক কনফিউশন থাকে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই হচ্ছে আমাদের থার্ড পোর্শন অফ দ্য চ্যাপ্টার। ডিজিটাল ডিভাইস আমরা পড়বো। ডিজিটাল ডিভাইসের মধ্যে কি কি আছে? এখানে আছে হচ্ছে আমাদের এনকোডার, এখানে আছে আমাদের ডিকোডার। বুঝতেছো, নামের মধ্যেই বাংলা বলা আছে। এনকোডার ডিকোডার আসলে বাংলা নাই বইয়ের মধ্যে। এনকোডার মানে হচ্ছে তুমি একটা জিনিসকে কোডের মাধ্যমে আবদ্ধ করে রাখবা, আর ডিকোডার মানে হচ্ছে তুমি এখান থেকে ওই কোডটাকে আবার ওই ইনফরমেশনটাকে আবার ডিকোড করবা। ডিকোড করা মানে কি, যে কোডটা তুমি লুকায় রাখছিলা সেই কোডটাকে আবার এখন তুমি রিভিল করে ফেলবা। এটা হচ্ছে ডিকোডারের কাজ। তারপরে আমরা দেখবো এডার। এডার মানে হচ্ছে যে যোগ করে। তো এখানে দুই ধরনের এডার আছে, আমরা পড়বো। সেটা হচ্ছে হাফ এডার এন্ড দেন উই উইল ডিসকাস অন ফুল এডার। দুই ধরনের এডার নিয়ে আমরা কথা বলবো। ওকে, হাফ এডার এন্ড ফুল এডার। দেন আমরা পড়বো ফ্লিপ ফ্লপ। এটা খুবই চমৎকার একটা টপিক, ফ্লিপ ফ্লপ আমরা দেখবো। দেন আমরা দেখবো রেজিস্টার, দেন আমরা দেখবো কাউন্টার। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল টপিক। সবাই কি এগুলো তুলছো খাতার মধ্যে? না তুললে সমস্যা নাই, আবার এমবি খরচ করে ভিডিও দেখে আবার তুলে ফেলবা, কোনো ব্যাপার না। এই যে দেখো, এই হচ্ছে আমার নাম্বার সিস্টেমের অংশ। হিস্ট্রি থেকে শুরু করে কোড পর্যন্ত আমাদের নাম্বার সিস্টেম। দেন আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, এখানে আমাদের গেট পর্যন্ত আছে, আউটপুট সার্কিট। এবং এই গেটগুলো ব্যবহার করে কিন্তু আমরা ডিজিটাল ডিভাইস পড়ে থাকবো। ডিজিটাল ডিভাইসের মধ্যে কিন্তু এই গেটগুলো থাকে। স্টিল আমরা এটাকে একটা আলাদা পোর্শন হিসেবে লিখে রাখলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যে টপিকগুলো আমরা পড়বো, সেই টপিকগুলো আমি লিখে দিলাম। এখন আমরা আস্তে করে নাম্বার সিস্টেমে চলে যাই। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আমাদের প্রথম পোর্শন চ্যাপ্টারের, নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেম আমরা কতদিন পড়েছি? একটু দাঁড়াও। আচ্ছা, জুম আইডি দিয়ে মিটিং স্টার্ট হবে না কেন? আমি তো সেটাই বুঝলাম না। অনেকেরই জুম আইডি দিয়ে নাকি মিটিং স্টার্ট হচ্ছে না। আমি দাঁড়াও, একটু হোল্ড করো, আমি মিটিংটা একটু শেয়ার করে দিই। ইনভাইট, কপি ইনভিটেশন লিংক। আচ্ছা, হ্যাঁ, জুমে ঝামেলা করতেছে মনে হয়, এটাও সত্য। না, আজকে ক্লাসটা আমরা জাস্ট, আমি যেহেতু টাইম দিছি সেই জন্য আমি জাস্ট আসলাম তোমাদের সামনে। একদম না আসলে ব্যাপারটা কেমন দেখায় যে ক্লাস হয় নাই। ক্লাসটা তো অবশ্যই রেকর্ড পাবা। প্লাস আজকে ক্লাসে খুব একটা বেশি দূরে যাব না, সামান্য একটু হালকা পাতলা কথাবার্তা বলে শেষ করে দেবো। যেহেতু টাইম দিছি সেজন্য যারাই এভেলেবল আছে তাদের সাথে ক্লাসটা নিচ্ছি আর কি, আর কিছু না। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ এরকম সমস্যা থাকবে না। আর এটা আসলে আমাদের হাত নেই আজকের দিনের উপর। আজকে এটা আনফরচুনেট ছিল পুরা। আমি জানতাম না এরকম একটা কাহিনী হবে, মানে তো আগে থেকেই আমি ঘোষণা দিয়ে রাখতাম। বলছিল নাকি কোথাও এই এই যে এরকম কারেন্ট থাকবে না? বলো তো আমাকে একটু কেউ, এরকম কি কোনো বলে নাই ভাইয়া। বলে নাই? বললে তো এটলিস্ট সবাই জানতে পারতো যে আসলে এই কাহিনী হবে, তাইলে। আচ্ছা, একজন বলছি কিছু ভালো করে শোনা যাচ্ছে না। ওকে, সমস্যা নাই। যারা শুনতে, কে কে শুনতে পাচ্ছ না ভালো করে বলো তো? শুনতে পাচ্ছ কারা কারা? মানে ক্লিয়ার, কোনো লেগিং ভাইয়া ছাড়া? আমি শুনতেছি। তুমি শুনতেছো? আর কে কে শুনতে পাচ্ছ না একটু আওয়াজ দিও তো আমাকে। কে কে শুনতে পাচ্ছ না ভালো মতো, লেগিং করছে? প্রাইভেট মেসেজ দিলেও হবে। আচ্ছা, ইন্তিসার বলছে তার ক্লিয়ার। দুর্দানা চৌধুরী ঝামেলা করতেছে। আচ্ছা, মালিহা বলছে শুনতেছে। আচ্ছা, এটা মিক্সড আসলে আজকের ক্লাসটা। ওকে, তাইলে তো যাই হোক, কি আর করার, চলতে থাকো ক্লাস, আমরা চালাতে থাকি। একটু ওয়েট করো। ওকে, ওয়েট। আমি তাইলে আমাদের ইতে চলে যাই, নাম্বার সিস্টেমে চলে আসছি এখন। ওকে, তো এখন আমরা নাম্বার সিস্টেমের একদম শুরুতে। প্রথম কথা হচ্ছে নাম্বার সিস্টেম ব্যাপারটা কি। তো নাম্বার সিস্টেম নিয়ে অনেক কথা বলছি গত ক্লাসে। যদি আমাদের ফার্স্ট ক্লাস তোমাদের কেউ মিস করে থাকো, দেন ইউটিউবে দেয়া আছে পাবলিকলি। তো আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবা। ফ্রি ক্লাসে আমি নাম্বার সিস্টেম নিয়ে আহারে বিশদ আলোচনা করছি। তো আজকে আর ওইসব নিয়ে আলোচনা যাচ্ছি না। পার্টিসিপেন্টস তোমরা সবাই নিজেকে একটু মিট করে ফেলো না।
ওকে, আমি মিট করে দিলাম। ওকে, তো নাম্বার সিস্টেম একদম সোজা বাংলায় ইংলিশে লিখে দিব। আশা করি তোমরা ইংলিশগুলা বুঝতে একটু সমস্যা হবে না আশা করি। আমাকে একটু হেল্প করবে এই ব্যাপারে। নাম্বার সিস্টেম ডিফাইন্স, জিনিসটা হচ্ছে এরকম, নাম্বার সিস্টেম ডিফাইন্স এ সেট অফ ভ্যালুস। আমরা তো অবশ্যই ভ্যালু প্রকাশ করি, এবং কোন ধরনের ভ্যালু বলতো? যেগুলা আমার কোয়ান্টিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়। ভ্যালুস ইউজ টু রিপ্রেজেন্ট কোয়ান্টিটি। আমরা অবশ্যই নাম্বার দিয়ে কোয়ান্টিটি প্রকাশ করি। নাম্বার দিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কোয়ালিটি বা কোনো ধরনের গুণবাচক কোনো শব্দ কিন্তু বা গুণবাচক কোনো পরিমাণ কিন্তু আমরা প্রকাশ করি না। আমরা প্রকাশ করি শুধুমাত্র কোয়ান্টিটিগুলা, মানে পরিমাণটা কি পরিমাণ সেটা আমরা প্রকাশ করে থাকি। এখানে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাপার-স্যাপার নাই। সবকিছু হচ্ছে কনক্রিট, মানে একদম স্পেসিফিক করে। নাম্বার সিস্টেম মানেই হচ্ছে আমরা পরিমাণগত দিক থেকে হিসাবটা পাবো। তো এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। এটা একটা সিস্টেম যেখানে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে। আমাদের বাইনারি আছে, হেক্সাডেসিমাল আছে। এদের সবারই মূল কাজ হচ্ছে নাম্বার প্রকাশ করা বা কোয়ান্টিটি প্রকাশ করা। আচ্ছা, তো আমি একটু সাজিয়ে লিখে দিই যে আমরা কয় ধরনের নাম্বার সিস্টেম পড়বো। প্রথমে লিখে দিই নেম। নেমের মধ্যে আমাদের থাকবে, আমরা পড়বো বাইনারি, আমরা পড়বো হচ্ছে অক্টাল, দেন আমরা পড়বো হচ্ছে ডেসিমাল। ডেসিমাল তো আমাদের নিজের আপন, সো তাও যেহেতু নাম্বার সিস্টেম পড়ছি আমরা আলাদা করে দিয়ে দিলাম এটাকে ডেসিমাল। এটা আসলে বইয়ে নাই, তাও আমি দিয়ে দিলাম, আমার নোটে লেখা আছে, তো আমি এটা তুলে দিচ্ছি তোমাদেরকে। ডুও ডেসিমাল হচ্ছে এটার 12 ভিত্তিক সংখ্যাকে ডুও ডেসিমাল বলে। ডুও ডেসিমাল, দেন আছে আমাদের হেক্সা ডেসিমাল, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং তোমাদের ক্যালকুলেটরে এই সবগুলা বেজই আছে, ডুও ডেসিমাল ছাড়া সবগুলো আছে। ক্যালকুলেটরে তোমার বাইনারি আছে, ক্যালকুলেটরে অক্টাল আছে, ডেসিমাল আছে, তারপরে হেক্সাডেসিমাল, এই চারটাই আছে। তো একটু কষ্ট করে দেখতে পারবা আশা করি। আমার কাছে কোনো ক্যালকুলেটরের সিমুলেশন নাই আপাতত, নাহলে আমি দেখাই দিতাম তোমাদেরকে। আমি অবশ্যই তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি ক্যালকুলেটরে কিভাবে কাজ করতে হয়, এগুলো নিয়ে কিভাবে কনভার্ট করতে হয়, কনভার্সন যেতে হয়, সেগুলো অবশ্যই আমি দেখাবো। আজকে তো ক্যালকুলেটরের শর্টকাট দেখাচ্ছি না, সো আজকের জন্য আমরা এটাকে পজ রাখলাম। আর যাদের বাসায় ক্যালকুলেটর আছে অবশ্যই সবারই নিজ দায়িত্বে দেখে নিতে পারো, আমি অবশ্যই ক্লাসে দেখাবো। তো এখানে বলো এটাকে বেজ। তো বেজ আসলে কি? বাইনারিতে বেজ কত? আমার একটু রেসপন্স করবা। বাইনারিতে বেজ কত? 2 2। অক্টালে 8 ডেসিমালে 10 ডুও ডেসিমালে মাত্র বলছি ক্লাসে 12। হেক্সাডেসিমালে 16। 16 আচ্ছা, ভেরি গুড। এই 17টা মেসেজ, এত মেসেজ কে দিছে আমারে? ও হ্যাঁ, আনসার দিছে সবাই না? ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, এইভাবে পার্টিসিপেট করতে থাকবা, তাহলে ভালো লাগবে, ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। ওকে, সো বেজের বাংলা হচ্ছে ভিত্তি। আমরা যেরকম বলি 2 ভিত্তিক সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, 12 ভিত্তিক সংখ্যা, 16 ভিত্তিক সংখ্যা। এবং বেজের আরেকটা ইংলিশ নাম আছে, সেটার নাম হচ্ছে রেডিক্স। এটাকে রেডিক্সও বলা হয়। সো অনেক ক্ষেত্রে তোমরা রেডিক্স শব্দটা দেখতে পারো। আগে থেকেই বলে রাখলাম যে রেডিক্স ইজ নাথিং বাট বেজ। বেজ যে কথা বোঝায়, রেডিক্সও সেম কথাই বোঝায়। এটাকে রেডিক্স বলে, এবং রেডিক্সকে আমরা শর্ট ফর্ম হিসেবে আর দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, দেন আমরা এখন দেখবো যে ডিজিট কি কি আছে। আমাদের ডিজিটের ফরম্যাটটা কিরকম ছিল মনে আছে? বাইনারিতে সবগুলো বেজেই আমাদের নাম্বার অফ ডিজিটস হচ্ছে 0 থেকে শুরু করে ওই বেজের চেয়ে 1 কম। অর্থাৎ বাইনারিতে আমার ডিজিট হবে 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত, তাই না? অক্টালে হবে 0 থেকে 8 - 1 পর্যন্ত। অর্থাৎ অক্টালে হচ্ছে আমার বেজ 0 থেকে 7 পর্যন্ত, মানে ডিজিটগুলো আর কি। আমার কাছে অ্যাভেলেবল ডিজিট হচ্ছে এগুলা। দেন ডেসিমালে আমাদের অ্যাভেলেবল ডিজিট হচ্ছে 0 থেকে 10 - 1, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমাদের ডিজিটস। ডেফিনেটলি 12তে হবে 0 to 12 - 1, অর্থাৎ 11 পর্যন্ত আমার ডিজিট থাকবে। এবং যথারীতি আমাদের হেক্সাডেসিমালে 16 - 1, অর্থাৎ 15 পর্যন্ত ডিজিট থাকবে। সো ডেসিমেলেরটা তো, বাইনারি ডেসিমেলেরটা তো ইজি, আমাদের এগুলো মুখস্থই থাকে। এখানে ডিজিট হচ্ছে 0 থেকে 0 এবং 1। অক্টালে ডিজিট হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, শেষ। এই দেখো, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 ভিত্তিক সংখ্যা। সো এখানে আমাদের ডিজিট 8টা। 2 ভিত্তিক সংখ্যা ডিজিট 2টা। ওকে, তো ডেসিমালে ডেফিনেটলি বুঝতেছো 1, 2,
0 থেকে শুরু করে এইভাবে করে করে আমরা 9 পর্যন্ত যাব, আমাদের 10টা হয়ে গেল। এখন ডুওডেসিমালে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। কাহিনী হচ্ছে আমাদের জানা মতে ডিজিট হচ্ছে 9 পর্যন্ত। আমরা কিন্তু 9 এর বাইরে কোনো ডিজিট চিনি না। সো আমরা ডেফিনিটলি আবার নতুন করে কিছু একটা ডিজাইন করা লাগবে বা সিম্বল নতুন করে দেয়া লাগবে একটা। তো সেক্ষেত্রে আমরা 0 থেকে এই যে ডুওডেসিমালের ক্ষেত্রে আমরা 0 থেকে 9 পর্যন্ত তো ঠিক আছে, এটা আমাদের এভেইলেবল সিম্বল লিস্টের মধ্যে আছে। কিন্তু 10 কে আমরা আলাদা একটা সিম্বল হিসেবে কিভাবে প্রকাশ করব? দ্যাট ইজ আমরা 10 কে এ দ্বারা প্রকাশ করি, 11 কে বি দ্বারা প্রকাশ করি। ডান কিন্তু আমাদের কাজ। কজ ডুওডেসিমাল বা 12 ভিত্তিকে আমাদের 0 থেকে 11 পর্যন্ত, খেয়াল করো 11 পর্যন্ত। এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এই যে 11তম আর এই যে 12তম। ওকে, সো এটা হচ্ছে আমাদের 10 আর এটা হচ্ছে আমাদের 11। আমি লিখে দিব এ বি সি ডি দিয়ে কি বোঝায়, কোনটা দিয়ে কি বোঝায়। সো এখানে আমাদের ডিজিট হচ্ছে টোটাল 15টা। হেক্সাডেসিমালে আমাদের ডিজিট হচ্ছে 15টা। তো 0 1 2 3 আপ টু 9 পর্যন্ত আমাদের নিজস্ব সিম্বল আছে। এখন নিজেদের আবার বানানো লাগবে 10 থেকে শুরু করে। সো এই যে এ বি সি ডি ই, এটাকে একটু সরাই দিই দিকে, সরে না, ওকে, ই এফ। এখন আমরা ছোট করে এখানে লিখে রাখবো যে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। এই যে নতুন কিছু সিম্বল আমরা নিজে থেকে লিখে দিলাম, এ বি সি ডি ই এফ, এগুলা কোনটা দিয়ে কি বোঝায় একটু লিখে দিই। এ দিয়ে আমরা বুঝে থাকি 10, বি দিয়ে বুঝে থাকি 11, সি দিয়ে বুঝে থাকি 12, ডি ইজ ফর 13, ই ইজ ফর 14, এফ ইজ ফর 15। আমরা এর বেশি আর যাব না, কারণ আমাদের লিমিটের মধ্যে হেক্সাডেসিমালই আছে। তো আপাতত আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা একটু নিচে চলে যাই। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে, এক্সাম্পল দেখি একটু। আমি একটা এক্সাম্পল দিলাম, জাস্ট অবশ্যই আমি এক্সাম্পল দিব আমাদের নিজস্ব বেস দিয়ে, যেটা হচ্ছে আমাদের ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা। আমি লিখলাম মনে করো 2465। তো ডেফিনেটলি এটা নিয়ে গতদিন আলোচনা করেছি, তা আজকে আবার আলোচনা করবো সেম কথাই। যে এটার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা নাম্বার, এই যে প্রত্যেকটা ডিজিট, নাম্বার বলা আসলে উচিত না, পুরোটাই হচ্ছে একটা নাম্বার। সো প্রত্যেকটা ডিজিটের কিন্তু আলাদা আলাদা পজিশন আছে। এখানে কিন্তু প্লেসটা ম্যাটার করে। টোটাল নাম্বারে তার পজিশনটা কততম অবস্থানে সেটার উপর ডিপেন্ড করে সে আসলে কত বোঝায়। যেমন ধরে এই 5 এখানে বোঝায় যে আমাদের এই সংখ্যাটাতে 10-এর পাওয়ার 0 কতটা আছে, অর্থাৎ সে বোঝাচ্ছে 1 কয়টা আছে। এই 6টা আমাকে বোঝাচ্ছে 10-এর পাওয়ার 1 কতটা আছে, অর্থাৎ এই সংখ্যার মধ্যে 10 কয়টা আছে। ওকে, এই 4 আমাকে বোঝাচ্ছে 10-এর পাওয়ার 2 কয়টা আছে, অর্থাৎ 100 কয়টা আছে। এটা বোঝাচ্ছে, ডেফিনেটলি বুঝতে পারছো এখন, যে 10-এর পাওয়ার 3 অথবা 1000 কয়টা আছে। আমরা অবশ্যই সবচেয়ে বড় থেকেই আগাবো। ওকে, তো খেয়াল করো আমাদের এই সংখ্যাটাতে 1000 আছে 2টা, 100 আছে 4টা, 10 আছে 6টা এবং 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 আছে 5টা। তো এই জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি, ব্যাপারটা এরকম দাঁড়ায় 2000 প্লাস 400 প্লাস 60 প্লাস 5। ওকে, সো এটাকে যদি আমি একটু মানে বোঝানোর হিসাবে লিখি, যেহেতু আমরা বাইনারিতে যাবো একটু পরেই, এটাকে এইভাবে লেখা যায় 2 ইন্টু 10 কিউব প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার্ড প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। যেহেতু খেয়াল করো আমাদের এই সংখ্যাটা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ ডেসিমাল নাম্বার। 10 ভিত্তিক সংখ্যা মানে আমাদের ডিজিট হচ্ছে 9টা। সো যেহেতু এটা 10 ভিত্তিক সংখ্যা, আমরা কিন্তু বারবার 10-এর পাওয়ার কতগুলো আছে সেগুলো নিয়েই কাজ করছি। 10-এর পাওয়ার 3 আছে 2টা, 10-এর পাওয়ার 2 আছে 4টা, 10-এর পাওয়ার 1 আছে 6টা, 10-এর পাওয়ার 0 আছে 5টা, এইভাবে আগাচ্ছি। তো যখন আমরা সেম কনসেপ্টটা বাইনারিতে অ্যাপ্লাই করবো, তখন কি দেখবো, কার পাওয়ার নিয়ে আমরা চিন্তা করবো তখন? বলো তো, তখন আমরা কার পাওয়ার নিয়ে চিন্তা করবো? 2 এর পাওয়ার 2 এর পাওয়ার নিয়ে, তাই তো? এই তো বুঝছো। আচ্ছা, তখন আমরা 2 এর পাওয়ার নিয়ে চিন্তা করবো। আমরা চলে যাই 2 এর পাওয়ার নিয়ে চিন্তা করি একটু। তার আগে একটা কথা বলে নেওয়া দরকার। হ্যাঁ, সালভি আনসার দিছে কারেক্ট, 2। ভেরি গুড। আচ্ছা, তো এখানে কিছু কথা বলে রাখা ভালো। ধরো আমি বললাম যে আর দিয়ে আমরা নরমালি রেডিক্স বলি না। এই যে খেয়াল করবা, আমরা এই যে একটু আগে লিখছিলাম উপরে যে আমরা বেস বা ভিত্তিকে আমরা রেডিক্স দ্বারা প্রকাশ করে থাকি। তো ওই হিসাবে ওই উসিলায় আমরা রেডিক্সকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে থাকি। তো মাঝে মধ্যে না, আমরা সামনে অবশ্যই এটা করব যে আমরা স্মল আর দিয়ে বেস বোঝাবো যে এটা 10 ভিত্তিক সংখ্যা, তাহলে এখানে আর সমান কত 10। এটা 2 ভিত্তিক সংখ্যা, এখানে স্মল আর সমান কত 2। এটা 16 ভিত্তিক সংখ্যা, এখানে স্মল আর সমান 16। সো এটা আমাদের মনে রাখা লাগবে। সো আমি যখন এখানে লিখছি আর, আমি এটাকে ধরে নিব
বেস মানে এটা কত ভিত্তিক সংখ্যা। আর যখন আমি লিখবো ক্যাপিটাল এন, আমরা জাস্ট এগুলা নিজস্ব সিম্বল আর কি মনে রাখার জন্য, বা বইগুলোতে এইভাবে প্রকাশ করে থাকে। এন দ্বারা আমরা বলবো এটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস, ওকে, নাম্বার অফ ডিজিটস ইন দ্যাট নাম্বার, ওই সংখ্যার মধ্যে কতগুলো ডিজিট আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন দ্বারা আমরা বুঝবো। তাহলে এটাকে বলবো আমরা নাম্বার অফ ডিজিটস। আচ্ছা, ভেরি গুড। তো এখানে একটা ব্যাপার আছে, এটা তোমরা মাথায় রাখতে পারো, যদিও এটা কমন সেন্স থেকে বলা যায়, তারপরেও কমন সেন্স তো সবসময় কাজে নাও আসতে পারে, সবসময় তো সেন্স কাজ করে না মানুষের। আচ্ছা, কিছু জিনিস মুখস্থ থাকতেও হয়। সো R1 লেস দেন R2 যদি হয়, অর্থাৎ একটা সংখ্যার বেজ যদি অন্য একটা সংখ্যার বেজের চেয়ে কম হয়ে যায়, তাহলে ফর শিওর এটা ডেফিনেটলি হবে যে যেটার বেস কম সেটার নাম্বার অফ ডিজিটস অবশ্যই যেটার বেস বেশি তার চেয়ে বেশি হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি, নাকি আবার বলবো? আমি কি একটু বলেন ভাই। আরেকবার, ওকে ওকে, আমি এই যে কথাটা বললাম, এই কথাটা আমি যদি এইভাবে না বলে আমি যদি জাস্ট সংখ্যা লিখে দিই, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। খেয়াল করো, আমার একটা সংখ্যা যেটাকে আমরা 1 আর 0 ছাড়া কোনোভাবেই প্রকাশ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার ডিজিট বেশি লাগবে, নাকি যেখানে আমার কাছে অপশন আছে 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো, সেখানে আমার ডিজিট বেশি লাগবে? বলো তো একটু, যে প্রশ্ন করছে সেই বলো, কোন ক্ষেত্রে আমার ডিজিট বেশি ব্যবহার করা লাগবে? 0 আর 1 যখন হবে তখন ডিজিট বেশি লাগবে না? হ্যাঁ। ডেফিনেটলি। তো আমি এখানে কিন্তু এক্স্যাক্টলি এই কথাই লিখছি। আমি যদি বলি R1, R1 বলতে আমি বুঝালাম মনে করে বাইনারি, ওকে, আর R2 বলতে আমি বুঝালাম 10, তা ডেফিনেটলি R1 দিয়ে আমি বুঝাচ্ছি 2 এবং R2 দিয়ে বুঝাচ্ছি আমি 10। তার মানে কি, আমি একটা বাইনারি সংখ্যার সাথে একটা ডেসিমাল সংখ্যা তুলনা করছি। সো আমি যদি সেম নাম্বারকে, মনে করো আমি সেম নাম্বারকে যদি বাইনারি দিয়ে প্রকাশ করতে চাই, ধরো আমি প্রকাশ করতে চাইলাম 15, ওকে, সে ফর এক্সাম্পল আমি 16 প্রকাশ করতে চাইলাম, 16 এর বাইনারি কি হবে বলো তো? 1 0 0 0। আমি দেখাবো কিভাবে এগুলো লিখতে হয়, ডিরেক্ট একদম হিসাব নিকাশ না করে কিভাবে লিখতে হয় আমি বলে দিব তোমাদেরকে। তো এখন খেয়াল করো তো, 16 যে সংখ্যাটা সেটার ডিজিট সংখ্যা কয়টা? 2টা। আর 16 যে বাইনারি ফর্মটা সেটা ডিজিট সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, সো আমি এখন তোমাদেরকে একটু 3টা সংখ্যা অ্যানালাইজ করে দেখাবো যে আমি যে কথাটা লিখলাম সেটা যে সত্য। আমি 3 কেসই দেখাবো। n1 greater or equal to 1, অর্থাৎ যেটার বেস কম তার ডিজিট সংখ্যা অবশ্যই যেটার বেস বেশি তার চেয়ে বেশি হবে। সমান হতে পারে বাট কখনো ছোট হবে না, সমান হতে পারে বা কখনো কম হবে না। আমি একটু লিখে দিচ্ছি তাইলেই বুঝবা। ধরো আমি একটা সংখ্যা বললাম 7392, আমি লিখে রাখছি একটা জায়গা থেকে, এটা মুখস্থ, 7392, এটার বেস মনে করো 10, ওকে। এটার বাইনারি যদি আমি কনভার্ট করি তাহলে বাইনারি হবে 1 1 1 0 0 1 1 1 0 0 0 0 0। ওকে, দেখো বিশাল বড় একটা সংখ্যা হয়েছে। তাহলে এখন বলো তো একজন যে আমাদের ডেসিমাল সংখ্যাটাতে ডিজিট সংখ্যা কয়টা? ডেসিমাল যে সংখ্যাটা সেটাতে ডিজিট কয়টা আছে এখানে আমার? 4টা। 4টা। আর বাইনারিতে ডিজিট কয়টা? গুনতে হবে, তাই তো? এত বেশি যে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। সো ডেফিনেটলি আমার এখানে এটা মানছে যে যেটার বেস কম সেটার ডিজিট সংখ্যা বেশি, তাই না? আচ্ছা, আমরা এই সেম সংখ্যাটাকে আমরা অন্য বেজে নিয়ে যাই। আমি এটাকে এখন ডেসিমাল থেকে আমি এটাকে নিয়ে যাব অক্টালে। খেয়াল করবা, যখন আমি অক্টালে নিয়ে আসছি আমার কি এখন ডিজিট সংখ্যা বেড়ে গেছে না বাইনারির তুলনায়? আমার কাছে অ্যাভেলেবল অপশন বেড়ে গেছে না এখন ব্যবহার করার সংখ্যা? বাইনারিতে কিন্তু আমার শুধুমাত্র 0 আর 1 ছিল চয়েসের মধ্যে, তাই না? কিন্তু অক্টালে আমার কিন্তু 0 থেকে 7 পর্যন্ত আছে। তো ডেফিনেটলি আমরা আশা করতেই পারি যে এখানে আমার ডিজিট একটু কম লাগবে, যেহেতু আমার কাছে অপশন বেশি তো আমার ডিজিট কম লাগবে, এবং সেটাই সত্য। এখানে আমার ডিজিট লাগে 1 6 3 4 0। দেখো একটা হিউজ আমরা পাচ্ছি, ডিগ্রেডেশন পাচ্ছি নাম্বার অফ ডিজিটসে। আগেটাতে ডিজিট ছিল 13টা, এখন দেখো ডিজিট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, বাট স্টিল it is bigger than the number of digits of the decimal, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝলাম যে অক্টালে আমার কিছুটা কম লাগে ডিজিট। এখন আমরা সেম নাম্বারকে হেক্সাডেসিমালে নিয়ে যাই, 7392 কে আমরা যদি হেক্সাডেসিমালে নিয়ে যাই তাহলে খেয়াল করবা এখানে ডিজিট হচ্ছে 1 C E O, ওকে। সো
আমি ডিটেইলে যাচ্ছি না যে সি দিয়ে কি বোঝে, ই দিয়ে কি বোঝে, আপাতত এগুলো না দেখলেও চলবে। সো 16। তো দেখো তো আমাদের ডেসিমালের ডিজিট কয়টা? 4টা। হেক্সাডেসিমালের ডিজিট কয়টা? 4টা। সমান হতে পারে বাট কখনো ছোট হবে না। ওকে? সো এই যে এই কথাটা বললাম, এখন কি সবাই বুঝতে পারছো? এখন কি এই কথাটার লজিকটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। ভেরি গুড। জি ভাই। ওকে, ক্লিয়ার। সো আমরা যখনই কোনো কিছু পড়বো, এই জিনিসটা আমাদের সবার কমন সেন্স না, এটা আমাদের নরমাল ইনটুইশন। আমরা যখন ধরো ম্যাথের মধ্যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n দেখি, এই ধরনের জিনিসগুলো যখন আমাদের দেখি তখন আমাদের কিন্তু মাথা আউলাই যায় পুরা। সো এই সেম জিনিসটাকে আমি যদি 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 সমান সামথিং টু দি পাওয়ার সামথিং লিখি, জিনিসটা কিন্তু অনেক রিলেট করা যায় বা কল্পনা করা যায় একটু। সো এটাই আমরা ট্রাই করব যখনই আমরা কোনো সিম্বলিক জিনিসপত্র দেখবো, যখনই তোমরা নিজেরা যখন কোনো কিছু বুঝতে যাবে, ফিজিক্সই বুঝতে চাও অথবা ম্যাথে বুঝতে চাও, যখনই কোনো সিম্বলিক ব্যাপার স্যাপার দেখবা, সেটাকে তুমি তোমার পছন্দ মতো একটা নাম্বারে নিয়ে আসো। সেই নাম্বার দিয়ে তুমি তখন ওইটাকে অ্যানালাইজ করো, দেখবা ওইখানে সিম্বল দিয়ে যা বোঝাচ্ছে তুমি নাম্বার দিয়ে তা বুঝে গেছো। আর যখনই তুমি নাম্বার ইউজ করে ওটা বুঝে যাবা, তখন দেখবা তোমার এটা বুঝতে সময়টা কম লাগছে বা তুমি ফিলটাও পেয়ে যাবে এট দ্য সেম টাইম। সো এটা ট্রাই করবা। যখনই কোনো কিছু একটা এরকম দেখবা, সেটাকে অবশ্যই নিজের মতো করে একটা এক্সাম্পল নিয়ে নিজের মতো করে অ্যানালাইজ করতে পারো। তোমার জন্য এটা বেটার হবে। আচ্ছা, ওকে। তো এটা আমরা আশা করি বুঝলাম। এটা একটা শর্টকাট হিসেবে অথবা এমসিকিউতে কোনো কোয়েশ্চেন আসতে পারে যে এই যে সম্পর্কটা, এটা কোনো একটা পরীক্ষা হয়তো চলে আসতে পারে। বহু নির্বাচনী পরীক্ষা, মানে ওই যে থাকে না, মাল্টিপল চয়েস থাকে, মাল্টিপল অপশনস থাকে, সেই ক্ষেত্রে এটা আসতে পারে। আচ্ছা, আমরা এখন বাইনারি নাম্বার সিস্টেমে পদার্পণ করব। বাইনারি। আচ্ছা, তো বাইনারিতে আমাদের আর সমান কত হবে? 2। এখানে আমাদের কাছে অ্যাভেলেবল ডিজিট কয়টা? 0 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ আমরা সিস্টেম করে লিখি 2 - 1 পর্যন্ত, অর্থাৎ 1 পর্যন্ত, অর্থাৎ আমার ডিজিট হচ্ছে এখানে 0 and 1। এবং আরেকটা জিনিস যেটা, যেহেতু আহারে কার বাসা থেকে আওয়াজ আসে যেন। আচ্ছা, মানুষজন, মানে তোমরা নিজেদেরকে মিউট করে রাখলে কি অটোমেটিক্যালি আনমিউট হয়ে যায়? না ভাইয়া, এটা যে করে তা আনমিউটই করে কেন? আমি এটাই বুঝলাম না। কথা যদি না বলে তাহলে আনমিউট করার তো দরকার নেই। মিউট থাকলে সমস্যা কি? আমার কথা শুনলেই তো হইছে। যাই হোক, আমি আবার সবাইকে মিউট করে দিলাম। কথা বলার দরকার পড়লে আনমিউট করিও। ওকে। আচ্ছা, সো 0 and 1 আমাদের এখানে ডিজিট অ্যাভেলেবল। তো আমরা বাইনারির যে ডিজিটগুলো, সেগুলোকে একটা সুন্দর নাম দিয়ে থাকি, সেটার নাম হচ্ছে বিটস। ওকে, এটার নাম দিয়ে থাকি বিটস। তাহলে বাইনারি ডিজিটস 0 and 1, অবশ্যই 0 and 1, আমার তো আর কোনো অপশন নাই, আর কল্ড বিটস। যেহেতু এটা কম্পিউটারের সাথে রিলেটেড, আমরা গণক যন্ত্রের ভাষায় এই মিনিমাম অ্যামাউন্ট গুলাকে বিট দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তো এখন আসো আমরা একটা নাম্বারকে কনভার্ট করি বাইনারি থেকে ডেসিমালে। আচ্ছা, খেয়াল করবো ভালো করে। 1, ওকে, আমি ছোট একটা সংখ্যা দিই। ধরো মনে করো আমি বললাম তোমাকে 101। ওকে, তো আমরা যখন একটা ডেসিমাল সংখ্যাকে কনভার্ট করতাম, মানে ডেসিমাল সংখ্যাকে যখন আমি ভাঙতাম তার পজিশন অনুযায়ী, তখন কিভাবে লিখতাম? যে এখান থেকে শুরু করতাম। তুমি যেখান থেকে যে শুরু করো ব্যাপার না, যে এটার মানে কি 3 মানে কি? এখানে আমার 1 আছে কয়টা? অর্থাৎ 10 টু দি পাওয়ার 0 আছে কয়টা? 6 মানে কি? এখানে আমার 10 টু দি পাওয়ার 1 আছে কয়টা? 2 মানে কি? এখানে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 2 আছে কয়টা? তাই না? তো এটাকে আমি লিখতে পারি 200 প্লাস 60 প্লাস 3, বিকজ এখানে 10 টু দি পাওয়ার 0 আছে আমার 3টা, সো 3 ইনটু 1 সমান 3 তো আসবে। 10 টু দি পাওয়ার 1 আছে 6টা, সো আমার 6 ইনটু 10 সমান 60 আসবে। 10 টু দি পাওয়ার 2 আছে, অর্থাৎ 100 আছে আমার 2টা, এই যে 2টা, সো এখানে 200 পাচ্ছি। ডান। এইটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। সো এই বাইনারিকে আমি কিভাবে লিখবো? সেটাকে কি আমার 2 এর পাওয়ার আকারে লেখা উচিত ছিল না? 2 এর পাওয়ার আকারে। তো আমি এখানে এটাকে লিখবো যে আমার এখানে 2 টু দি পাওয়ার 0 আছে কয়টা? জাস্ট মিলায়ে দেখবা। যখনই বুঝতে কষ্ট হবে তখন তুমি তোমার পরিচিত সিস্টেমের সাথে মিলায়ে দেখবা। এই যে ডেসিমালের সাথে চিন্তা করবা, ইজিলি সবকিছু মাথায় চলে আসবে। সো তুমি কি করবা? 2 টু দি পাওয়ার 0 আছে কয়টা? তারপরে 2 টু দি পাওয়ার 1 আছে কয়টা? তারপরে দেখবা 2 টু দি পাওয়ার 2 আছে কয়টা? খেয়াল করো, 2 টু দি পাওয়ার 0 আমার আছে কয়টা? একটা। 2 টু দি পাওয়ার 1 আছে কয়টা? শূন্যটা, মানে নাই। 2 টু দি পাওয়ার 2 আছে কয়টা? একটা। সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাইনারির, এখানে হয় থাকবে না হয় থাকবে না।
হয় একটা থাকবে নাহলে শূন্যটা থাকবে, বিকজ আমার কাছে তো আসলে শূন্য আর এক ছাড়া কিছু নাই। সো 2 এর যে পাওয়ারই হোক সেটা হয় থাকবে না হয় থাকবে না। তো এখন দেখো আমাদের এখানে 2^2 আছে একটা, মানে কিছু একটা থাকা মানে একটাই থাকবে, দুইটা থাকার কোনো সুযোগ নেই তার। তো 2^2 যদি একটা থাকে আমি লিখবো 2^2 ইন্টু 1 প্লাস 2^1 আছে কয়টা খেয়াল করো, শূন্যটা, তাহলে 2^1 ইন্টু 0 প্লাস 2^0 আছে কয়টা, একটা, তো লিখবো 2^0 ইন্টু 1। এখন নিজে থেকে লিখো, ভাঙায় লেখো কি হয় আসলে এখানে। 2^2 যেহেতু একটা, তাহলে 4 প্লাস এখানে তোমার শূন্য আসবে, প্লাস এখানে আমার 2 আসবে, তাই তো। সরি এখানে 1 আসবে। আচ্ছা এখানে আমার 1 আসলো প্লাস 1, তাহলে কত আসলো আমার এখানে 5। ওকে, আমি এখন তোমাদেরকে শেখাবো যে কিভাবে ডিরেক্ট লিখে ফেলা যায় যে এখানে আসলে কত আছে সংখ্যা। এতটুকু তো সবাই বুঝতে পারছো আশা করি, কারো কোনো আশা করি সমস্যা নাই এতটুকুতে। আচ্ছা ওকে, এখন আসো আমরা একটু ইতে যাই। আমরা যদি এখন দশমিক সংখ্যা যাই তাহলে কি করতাম, ধর আমি বললাম যে 165.53 সেটাকে আমরা কিভাবে লিখতাম, তখন বলতাম যে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। আমরা বলতাম যে 10 টু দি পাওয়ার 0 আছে কয়টা, 5টা, 10 টু দি পাওয়ার 1 আছে কয়টা, 6টা, 10 টু দি পাওয়ার 2 আছে কয়টা, একটা। এদিকে আসে উল্টা করে, তখন বলতাম 10 টু দি পাওয়ার -1 আছে কয়টা, 10 টু দি পাওয়ার -2 আছে কয়টা। জাস্ট এটা কমন সেন্স থেকেই বলা যায় যে জিনিসগুলো এইভাবেই যাবে। সো যোগ করতে থাকো সবগুলা, একটা 10 স্কোয়ার, তাই না, প্লাস 6টা 10 টু দি পাওয়ার 1 প্লাস 5টা 10 টু দি পাওয়ার 0 প্লাস 5টা 10 টু দি পাওয়ার -1 প্লাস 3টা 10 টু দি পাওয়ার -2। হিসাব করলেই দেখবা যে তুমি আনসারটা পেয়ে যাবা যোগ টুক করে। মানে এটাকেই তো আমরা এইভাবে লিখছি, আমি জাস্ট এখানে এটাকে এক্সপান্ড করছি যে আসলে কাহিনীটা কি। এই সেম এক্সপানশনটাই আমরা বাইনারির ক্ষেত্রে করবো এখন। যেহেতু আমরা এক্সপানশনের মাধ্যমে বাইনারিটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের ডেসিমালের সাথে মিল দেখানোটা জরুরি। সেজন্য আমি বারবার ডেসিমাল থেকেই তোমাদেরকে ব্যাপারগুলো বোঝাবো। আচ্ছা ধরো আমি লিখলাম এখন 10101.11। ওকে, কালি হঠাৎ করে সাদা হয়ে গেল কেন, যাই হোক ব্যাপার না। আচ্ছা তো এখন আমি এটাকে কি লিখতে পারি খেয়াল করো, 1 একটু ভালো করে তাকায় দেখবা, এই জিনিসগুলো কিন্তু সবসময় যে গুণে মানে করে লেখা লাগবে এরকম না। তুমি যে বিটের দিকে তাকাবা বা যে ডিজিটের দিকে তাকাবা, তুমি দেখবা তারপরে বিট আছে কয়টা, খেয়াল করো 10101, অর্থাৎ এই যে এই একের পরে আমার সংখ্যা আছে একটা, এইভাবে না লিখি, এরপর সংখ্যা আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো তুমি লিখবা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস জিরোর পরে কয়টা সংখ্যা আছে, তিনটা। এটা একটু বড় হলে আর লেখা লাগবে না, এখন তো ছোট আছো সেই জন্য বলছি লেখার জন্য। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস এরপরে কি 1 এর পরে সংখ্যা আছে কয়টা, দুইটা, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস এই যে 0 আছে, 0 এর পরে সংখ্যা আছে কয়টা, একটা, তাহলে লিখবা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এখন দেখো 1 এর পরে সংখ্যা আছে কয়টা, তুমি দশমিকের পরের গুলো হিসাব করবে না কিন্তু, 1 কিন্তু দশমিকের আগের একদম লাস্ট সংখ্যা। ওকে, তাহলে তুমি লিখবা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, প্লাস এখন আসো উল্টা সিস্টেম, এখন 1 ইন্টু কি লিখবো এখন 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখন সবগুলা যোগ করতে থাকো, 2 টু দি পাওয়ার 4 সমান 16, এইটা তো গুণ শূন্য দিয়ে হচ্ছে, এটা লেখার দরকার নেই। 10 স্কোয়ার ইন্টু 1, বাই দ্য ওয়ে আমি তো 10 স্কোয়ার লিখছি, এটা তো 2 স্কোয়ার হবে, সরি। আমার রাবার এখন কাজ করছে না। আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা 2 স্কোয়ার, তাহলে এখানে লিখবো আমরা 4 প্লাস এটা তো লেখার দরকার নেই, এখানে 0 প্লাস এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কি 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কি 0.5 আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.25। সবকিছু যোগ করে দেখো কি আসে, 16 আর 4 যোগ করলে 20 আর 1 যোগ করলে 21, তাহলে 21.5 আর 0.25 যোগ করলে 0.75, এই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে 21.75। ওকে, তো আমরা কিন্তু বলতে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটা শিখে গেলাম। ওকে, তো এখানে
আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট নামে একটা টার্ম আছে, সেই টার্মটা একটু ওয়েট করো। ওকে, ওকে, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, এটাকে আমরা ছোট করে লিখে ফেলি এখানে, এমএসবি অ্যান্ড এলএসবি। বাই দ্য ওয়ে, তোমরা এগুলো সবই কিন্তু নোট আকারে পাবা আমার কাছে। এখন আমি তো জাস্ট তোমাদেরকে লিখে লিখে পড়াচ্ছি, আমার কাছে রেডি করা পিডিএফই আছে, সুন্দরভাবে সাজানো গোছানোই আছে, তো সবই পাবা, চিন্তার কোনো কারণ নাই। আপাতত ক্লাস চলা অবস্থায় এগুলো নোট করতে থাকো, তোমরা নিজে থেকে নোট করতে থাকো, কারণ নিজে যখন নোট করবা তখন কিন্তু সবচেয়ে ভালো শিখবা। এবং আমি ক্লাস শেষে বলতে এই চ্যাপ্টার শেষে পুরো চ্যাপ্টারের পিডিএফই সাজানো গোছানো অবস্থায় তোমাদেরকে দিয়ে দিব, বাট তার আগে নিজেরা নোট করতে থাকো। আচ্ছা, এর মধ্যে যদি দেখি আমার নোটের চেয়েও ভালো নোট তোমরা কেউ একজন করে ফেলছো, তো আমি সেটাকে আমার অফিসিয়াল নোট হিসেবে চালাই দিব আর কি। তোমার ক্রেডিট অবশ্যই থাকবে সেখানে, তো সেটা করতে পারো। আচ্ছা, ওকে, সো এমএসবি এটা গতদিন পড়িয়েছিলাম, বলো তো একজন এটা কি? যদি একটু আগেই বলছি তাও দেখি ক্লাসে অ্যাটেন্ডেন্স কেমন, কেয়ারফুল। মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, অন্য একজন বলো এলএসবি মানে কি? এলএসবি এটার মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, ভেরি গুড। মোস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে তার দাম সবচেয়ে বেশি, আর লিস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে তার পাত্তা নেই আসলে, সে থাকলেও আমার কিছু আসে যাইতো, বাট গেলেও তেমন একটা আফসোস হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। থাকলে চলে, না থাকলেও ডাজন্ট ম্যাটার এট অল। তো লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, সো লিস্ট সিগনিফিকেন্ট বিট বুঝতেছো আসলে, তাও অফিসিয়ালি যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আমি একটু ডিটেইলে ভেঙে ভেঙে এটাকে দেখাবো, হালকা ভেঙে দেখাবো। ধরো আমি বললাম 10101, এটা হচ্ছে 21, এটা আমরা জানি, মনে করো আমরা মুখস্থ বসাই দিলাম। আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো, আমি বললাম যে 1 হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে সবচেয়ে বামে যে থাকে সে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, আর সবচেয়ে ডানে যে থাকে সে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। তো ধরো আমি প্রথমে চেক করব আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট ছড়াই দিলে কিছু হয় কিনা। মাত্র বললাম তো, সে থাকলেও যা না থাকলেও তো অলমোস্ট আমার কাছে এটা আসলে কোনো গুরুত্ব রাখে না তেমন একটা। তো খেয়াল করো, আমি যদি এলএসবি অর্থাৎ 1 কে কি করে দিতে পারি, তাকে যদি আমি সরাই দিতে চাই তাকে কি করবো, তাকে আমি 0 বানিয়ে দিব। তাই দেখো 0 বানিয়ে দিলে কি হয়, এটাতে 0 বানিয়ে দিই তাহলে কি হয় দেখো, 10100, যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 20। খুব একটা বেশি কিন্তু কমে নেই, 21 থেকে মাত্র 20 হয়ে গেছে, মানে আমাদের এখানে আমরা ডিফারেন্স পাচ্ছি মাত্র 1-এর, মূল সংখ্যার সাথে আমাদের পার্থক্য হচ্ছে মাত্র 1-এর। এখন আমি যদি লিস্ট সিগনিফিকেন্ট বিটে হাত দিই, তার মানে কি আমি এই 1টাকে 0 বানিয়ে দিই 0, আর আমাদের তো 0 আছে এখানে, 101 লিস্ট সিগনিফিকেন্ট আছে, কিন্তু এখন মোস্ট সিগনিফিকেন্টটাকে আমি যা 0 বানিয়ে দিচ্ছি। দেখো কত ড্রেস্টিক একটা চেঞ্জ হয়ে গেছে, আনসারটা হচ্ছে জাস্ট 5। 21 থেকে 5 হয়ে গেছে, ডিফারেন্সটা বুঝতে পারছো? ডিফারেন্সটা কিন্তু এখন 16, 21 থেকে 5 হয়ে গেছে। দেখো হিউজ একটা পরিবর্তন, কিন্তু এখন কিন্তু আমি বলতে পারবো না এটা আসলে তেমন কোনো চেঞ্জ হয় না। এখন চিন্তা করো, যদি নাম্বার অফ ডিজিটস বাড়তে থাকে, আমার যদি এখানে আরেকটা 1 থাকতো, এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা হয়ে যেত, ঠিক আছে? তো এটা 1 2 দেখি তো এটার পজিশন কত, এটার পজিশন হচ্ছে 1 2 3 4, তখন আবার 2 টু দি পাওয়ার 5 ছিল এটার পজিশন। তখন যদি আমি তাকে সরাইতাম আরো বেশি পরিমাণ আমার পার্থক্য দেখা দিত। তাহলে আমরা বলতে পারি এখানে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আসলেই সিগনিফিকেন্ট, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট আসলেই অতটা বেশি সিগনিফিকেন্ট না। তা এইভাবে তুমি, এটা তো লিস্ট এবং এটা তো হচ্ছে মোস্ট, মাঝখানেগুলা কি, মাঝখানেগুলো মাঝামাঝি, তুমি যত বামে যেতে থাকবা ওই সংখ্যার গুরুত্ব তত বাড়তে থাকবে, তাই না? দেখো খেয়াল করে, আমি যদি এখন লিখি 2465, অথবা আমি লিখলাম সে 52465, আমি যদি এই 5টাকে খেয়াল করো, আমি একটা একটা করে চেঞ্জ করি, আমি যদি এই 5টাকে চেঞ্জ করে 0 বানিয়ে দেই, আমার ওই সংখ্যার পরিমাণ কত হবে? তখন সেটা হয়ে যাবে 52460, মাত্র 5 কমছে। 52465 টাকা থেকে আমি যদি 5 টাকা দিয়েও দেই কাউরে, আমার কোনো কিছু আসে যায় না। বাট আমি যদি হাত দিই 6, তখন কিন্তু সেটা হয়ে যাবে 52405। দেখো 465 থেকে 405 হয়ে গেছে, 60 কমে গেছে কিন্তু আমার সংখ্যার পরিমাণ। এখন কিন্তু আমরা 5 জায়গায় রাখছি, আমি একটা একটা করে প্রত্যেকটা গুরুত্ব বোঝাচ্ছি আর কি। যখন আমি কোনো একটাতে হাত দিব, বাকি সবগুলোকে আনচেঞ্জ রাখবো, জাস্ট টু জাস্টিফাই ইটস মানে সিগনিফিকেন্স।
ওকে, এর সিগনিফিকেন্স যে কতটুকু বেশি বা কতটুকু কম সেটা বোঝানোর জন্য আমরা যখন একটা সংখ্যায় হাত দিব, একটা ডিজিটে হাত দিব, তখন অন্য সবগুলো ডিজিটকে আমরা অপরিবর্তনীয় রাখবো। আচ্ছা, তো এখানে আমি ডিফারেন্স পাচ্ছি কত? 60 ডিফারেন্স পাচ্ছি আমরা। আর এখানে ডিফারেন্স পাচ্ছিলাম কত? মাত্র 5। ওকে, 5 ডিফারেন্স পাচ্ছিলাম আমরা। এখন আমরা যদি 4 এ হাত দিই কি হবে খেয়াল করো, 52,065 থাকলো। এখন দেখো, এখন 52,465 ছিল, সংখ্যাটা এখন হয়ে গেল 52,065। 400 টাকায় কিন্তু আমার মাইন্ড, এখানে 400 ডিফারেন্স হয়ে গেছে আমার। দেখছো, আমি যত বামের সংখ্যাকে হাত দিচ্ছি ততই কিন্তু তার পরিমাণটার উপর এফেক্ট বেশি পড়ছে। ওকে, এখন আমি যদি 2 এ হাত দিই কি হয়? এখন আমরা 2 কে শূন্য বানিয়ে দিব, বাকি সবগুলোকে সেম রাখা। দেখো, আগে ছিল 52,000, এখন হয়ে গেছে 50,000। 2,000 মাইর আমার এখন, 2,000 ডিফারেন্স। এখন দেখো, এখন সবচেয়ে বড়টাতে আসছি আমরা। এখন আমরা 5 এ হাত দিব, কি হয়ে যাবে? 0, 2, 4, 65। এখন তো তোমার মাথায় হাত পড়ে যাবে। 52,465 টাকা থেকে এখন তোমার কাছে আছে মাত্র 2,465, মানে তোমার কত মারা গেল? 50,000। ওকে, সো আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট, কেন একটা জিনিসকে কম ইম্পর্টেন্স দিলেও চলে, কেন একটা জিনিসকে কম ইম্পর্টেন্স দিলে আমার মারা খাওয়া লাগে, সেটা হচ্ছে কথা। এই জন্যই এই সিগনিফিকেন্স গুলো আমাদের মাথায় রাখা লাগে, যে মাঝামাঝি কিছু একটা গেলে খুব একটা বেশি লস না, বাট একদম কোনারটা যদি চলে যায় একদম কিন্তু শেষ, তুমি মারা খেয়ে গেলা। ধরো তুমি 52,465 টাকা পাইছো, এত টাকা পাইলে তো ডেফিনেটলি ফ্রেন্ডদেরকে একটা ট্রিট দেওয়াই যায়। দিয়ে দিলা তুমি 2,465 টাকা ট্রিট, ডাজন্ট ম্যাটার এট অল। বাট বন্ধু বান্ধবরা তোমার 50,000 টাকা খেয়ে দিয়ে দিল, রেস্টুরেন্টে গিয়ে বুফে অর্ডার দিল, তো মনে করো 50,000 টাকার বিল চলে আসছে, তখন কিন্তু তুমি আর ওই বন্ধুদেরকে বন্ধু বলতে পারবে না। 2,465 টাকা খাইছে, দ্যাটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আর 50,000 যে বন্ধুরা খেয়ে ফেলে 52,465 টাকা পাওয়ার পরে, এদেরকে তার বন্ধু বলা উচিত না, তাই না? এই হচ্ছে কথা, এটা হচ্ছে সিগনিফিকেন্স। আচ্ছা, আমরা এখন সামনে বাড়ি। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? আশা করি বুঝছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, জি ভাইয়া, শাবাশ। ওকে, সো আমরা কিছু জিনিস লিখে রাখি যে আমাদের বিট, যদি আমরা অক্টাল নিয়ে কথা বলবো, যদি আমরা হেক্সাডেসিমাল নিয়ে কথা বলবো, দিন শেষে আমরা কিন্তু ওই বাইনারি নিয়ে সব কাজ করব। সো বিট আমরা এখানে বলবো বিট ইজ দ্য স্মলেস্ট, বিট ইজ দ্য স্মলেস্ট অফ ইউনিট অফ ডাটা। আমরা অবশ্যই ডাটা নিয়ে কাজ করি, আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, ডাটা প্যাকেট পাঠাই, সবগুলো কিন্তু ওই বিট আকারেই যায়। তোমরা এই যে পড়ে থাকো এমবি কিনে খেয়ে ফেলা, জিবি কিনে খেয়ে ফেলা, ওইগুলোর মধ্যে কিন্তু বিটই থাকে, ওই বিট দিয়ে কিন্তু শুরু হয় হিসাবটা। তো সবচেয়ে স্মলেস্ট যে ইউনিটটা, দ্যাট ইজ কল্ড বিট। ওকে, সো বিট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা, বিট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা। সো এর চেয়ে বেশি তোমাদের কিছু লাগবে না। একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস শেখাবো, 1 বাইট ইকুয়ালস 8 বিটস। তোমরা অনেকেই আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেগুলো আছে, আইএসপি, ধরো লিঙ্কট্রি বলো অথবা এম্বার আইটি বলো, এক্সপ্রেস বলো, যেগুলো সিলেটে অ্যাভেলেবল আছে, তো এগুলোতে লেখা থাকে 10 Mbps। তোমরা অনেকেই যেটা ভুল বুঝে থাকো যে এই ডাটা প্যাকেটটা আমাকে পার সেকেন্ডে 10 MB করে ডাটা ডাউনলোড করতে দিবে, বাট এখানে কিন্তু একটা মস্ত বড় ভুল আছে, বা এই জিনিসটা তারা আসলে ভাঙায় না। আমরা নর্মাল লাইফে এমবি বলতে, ধরো আমি বললাম আমার কাছে একটা মুভি আছে, মুভিটা হচ্ছে 500 MB, তো 500 MB হচ্ছে এটা। ওকে, আর তারা তোমাকে যেটা দিচ্ছে, ভালো করে তাকায় দেখো, এখানে কিন্তু এম বড় হাতের আর বি ছোট হাতের, এই জিনিসটা কি তোমরা খেয়াল করছো? তো 500 MB আর 500 M স্মল বি সেম কথা না কিন্তু, এটা কি জানো সবাই? 500 M স্মল বি মানে হচ্ছে 500 মেগা, অর্থাৎ 10⁶, মেগা মানে 6 না, 10⁶ বিটস। আর 500 M ক্যাপিটাল বি হচ্ছে 500 ইন্টু 10⁶ বাইটস। এখন মজার ব্যাপার দেখো, 1 বাইট সমান 8 বিট। তারা তোমাকে যেটা বলছে, তারা আসলে তোমাকে বিটে হিসাব দিচ্ছে, যে তোমাকে তারা পার সেকেন্ডে 10 মেগা বিট করে দিবে। আর তুমি মনে মনে বা কল্পনা যেটা ভেবে নিচ্ছ, সেটা হচ্ছে তুমি ধরে নিচ্ছ যে তুমি পার সেকেন্ডে 10 আমাদের বাংলা এমবি পাচ্ছ। তুমি আসলে বাংলা এমবি পাচ্ছ না, তুমি এমবি এর, যেটাকে আমরা এমবি বলে থাকি, সেটার 8 ভাগের 1 ভাগ পাচ্ছ। সো এই যে সার্ভিস প্রোভাইডারটা তোমাকে 10 Mbps দিচ্ছে বাস্তবের হিসাবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি, তুমি আসলে পাচ্ছ 10 / 8
মেগাবাইট পার সেকেন্ড। তুমি আসলে এটা পাচ্ছ। এখন ধরো তুমি কত পাচ্ছ? 8 একে 8, হাতে থাকলো 2, শূন্য নামালাম, 8 দুগুণে 16। ঠিক আছে? এইভাবে চলতে থাকো, পৌনঃপুনিক চলতে থাকো। তুমি আসলে এটা পাচ্ছ। তুমি পার সেকেন্ডে টেকনিক্যালি 1.22 মেগাবাইট পাচ্ছ। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমাকে যেটা দিচ্ছে সেটা আসলে মেগাবিট। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি ভাইয়া। এটা কি জানতে আগে? যারা গেম টেম খেলে তারা হয়তো না, জানো। নতুন শুনলাম। ও তাই? তাহলে কিছু একটা এক্সট্রা জানাতে পারলাম। সো এইসব খেয়াল রাখবা। হ্যাঁ। নাইলে তো ব্রো তোমার 1 জিবি মুভি ডাউনলোড হতে তো বেশি সময় লাগার কথা না। 1 এমবি পিস দিয়েই। পার সেকেন্ডে যদি তোমার 1 এমবি করে হ্যাঁ, আসে, তাহলে তো তোমার অনেক কম সময় ডাউনলোড হয়ে যাওয়ার কথা। সেটা তো হয় না। কারণ হচ্ছে এটাই। এইটা অনেক সময় ভাইয়া চিন্তা করছিলাম, কিন্তু বুঝতে পারি নাই যে হ্যাঁ, হ্যাঁ। মিস্টেক। এই তো এই কাহিনী হচ্ছে এখানেই। তারা তোমাকে স্মল বি দিয়ে পোস্টার দেয় আর তুমি মনের মধ্যে কল্পনায় ক্যাপিটাল বি ধরে খুশি হয়ে যাও আরকি। এই হচ্ছে কথা। ওকে? বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে তাইলে না আমার তো এখন ডাটাই নেই। ওয়াইফাই আর কি দেখাবো? বাদ দাও। অন্যদিন দেখাবো নে। আচ্ছা। তো আমি বিট বাইটের ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম এবং এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। বাট খেয়াল করো, আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি আমাদের পড়াশোনাকে রিলেট করতে পারি, আমরা কিন্তু কত মানে জিনিস জানতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা পড়াশোনা করলে অনেক জিনিস জানতে পারি। দেখো, এই জাস্ট এই জিনিসটা পরীক্ষায় আসবে এমসিকিউতে 1 মার্কের প্রশ্ন। এটা কিন্তু আসলে খুব একটা বেশি আকর্ষণের বিষয় না। যত জিনিস আমরা এখন জানলাম, সেই জিনিসটা জানার পরে কিন্তু এখানে একটা মহত্ব বাড়ছে। যে আমি আসলে কিছু একটা বুঝলাম যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমি এখন চিন্তা করে দেখতে পারি। সো এইভাবে যত বেশি জিনিস দেখতে পারবা, ইভেন ইফ ইউ গো ফর বায়োলজি, অবশ্য আসলেই পেইন। বায়োলজির বুটানি থেকে ফিল নেয়া আসলেই টাফ। আমি সেটা আমার জীবনে করতে পারি নাই। এত ফিল নিতে গিয়ে আসলে আমি মারা খেতাম ইঞ্জিনিয়ারিং এ। সেজন্য আমি বায়োলজিতে খুব একটা মানে গুরুত্ব দেই নাই। আমি সামনের জনের দেখে বায়োলজিতে এ প্লাস পেয়ে গেছি। এটা সত্যি কথা। বাট ট্রুথ ইজ তুমি যদি এভাবে জেনে শুনে পড়ো বা রিলেট করে পড়তে পারো বা একটু যদি তোমার ইন্টারেস্ট থাকে কোনো একটা টপিকের উপর যেটাকে তুমি রিয়েল লাইফের সাথে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে পারো, দেন ইয়োর স্টাডি উইল বিকাম মোর ফ্রুটফুল। ওকে? সো এই হচ্ছে ব্যাপারটা। 1 বাইট সমান 8 বিট দুনিয়ার সবাই পারে। বাট এই যে 10 এমবিপিএস যে আমরা একটা বুঝি আর আরেকটা দিচ্ছে আমাদেরকে, সেটা আমরা অনেকেই বুঝি না। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা। ওকে। ও বাই দ্য ওয়ে, মোবাইল কোম্পানি যেটা দেয় তোমাকে যে 50 এমবি কেন, সেটা কিন্তু এমবি থাকে। এটাতে কোনো ধরনের বিট মুট দেয় না। এটা বাট ডাটা ট্রান্সফার রেটটা হচ্ছে আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে এমবি। ওকে? এটা আশা করি বুঝতে পারছো এখন। পার সেকেন্ড অবশ্যই। আচ্ছা। এখন তাহলে দেখবা যেখানেই তুমি দেখবা ক্যাপিটাল বি সেখানেই বুঝবে এখানে বাইট বোঝাচ্ছে, আর যেখানে দেখবা স্মল বি বোঝা যাবে এখানে তোমাকে বিট বোঝাচ্ছে। ডান। আমরা পরের পাতায় চলে যাই। এখন আমরা একটু লিখে দিই যে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ডেসিমাল থেকে বাইনারিতে আমরা কনভার্ট করব। কালারটা বদলাই দিই। ডেসিমাল টু বাইনারি। যদি একটু আগেই করছি, বাট এখন আমি তোমাকে একটু ইজি মেথডে করাবো ম্যাথটা। জাস্ট একটা শর্টকাট টেকনিক শেখাবো এবং ইজিলি বুঝতে পারবো তোমার ব্যাপারটা। তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না এগুলো আনসার করতে। মানে তোমার ওই ভাগ করে আমরা যেটা শিখে আসছি, তোমরা কি 9, 10 এ আইসিটি পড়ছো এগুলা? বাইনারি কনভার্সন, ডেসিমাল টু বাইনারি? না ভাইয়া। 9, 10 ছিল না, না? আচ্ছা, সমস্যা নাই। তোমরা অলরেডি আশা করি অনেকেই পড়ে ফেলছো। এতদিনে তো সেকেন্ড ইয়ার উঠে গেছে অলমোস্ট সবাই। তাহলে এগুলা পারার কথা। তো 2 দিয়ে ভাগ করে যে হ্যাঁ ভাইয়া। ব্যাপারটা পড়ো নাই, না পড়লেও সমস্যা নাই। আমি 2টাই দেখাবো। আমি জাস্ট এটা বলছি যে আমরা 2 দিয়ে ভাগ করে যেগুলো করে থাকি সেটা আসলে একটু টাইম কনজিউমিং হয়ে যায়। সো আমরা যদি ডিরেক্ট দেখেই বলে দিতে পারি যে এখানে আসলে এটা বাইনারি কি হবে, সেটা কিন্তু বেটার হয়, সময় বাঁচে। আচ্ছা, এখানে টেকনিকটা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করবা যে 15 এর সমান অথবা 15 এর চেয়ে ছোট 2 এর পাওয়ারওয়ালা সংখ্যা কোনটা আছে বলো তো? 2 এর পাওয়ার দিয়ে চিন্তা করবা। 2 to the power 3. 2 to the power 3 না? অথবা এইভাবে চিন্তা করো, 15 এর সমান অথবা 15 এর চেয়ে ছোট একটা সংখ্যা যেটা 2 এর পূর্ণ সংখ্যিক পাওয়ার বা 2 এর পাওয়ার পূর্ণ সংখ্যিক পাওয়ার হিসেবে আছে। এটা অবশ্যই 8। 8 এর চেয়ে বড় কোনো সংখ্যা কি আছে যেটা 15 এর চেয়ে ছোট, যেটা 2 এর পাওয়ার এট দ্য সেম টাইম? নাই। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস থাকলে মনে থাকবে না। তোমাদের। দেখো 15 8 এর চেয়ে ঠিক বড় যে সংখ্যাটা 2 এর পাওয়ার আছে সেটা হচ্ছে 16। তো এটা ডেফিনিটলি 15 কে ক্রস করে চলে যায়। আমরা শুরু করব কাকে দিয়ে? 8 দিয়ে। এখন বলো 8 তো আছে। ওকে? এরপরে কোন সংখ্যাটা আছে 15 পাওয়ার জন্য?
এর ঠিক পরের 2 এর পূর্ণসংখ্যিক মানে পাওয়ার কত হয়? 4 না? 4 আসে না এরপরে? 8 এর পরে 4, তাই তো? তো দেখি একজন মেসেজ হ্যাঁ দিচ্ছে আমাকে। আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, 8 এর পরে 4 আসে। ঠিক আছে বলছে। এরপরে কোনটা আসে? 2, 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 1। এরপরে কোনটা? আমরা কি এখনো 15 তে পৌঁছে গেছি? দেখো 8 আর 4 যোগ করলে কত হয়? 12, আর 2 যোগ করলে কত হয়? 13, সরি 14। আর বাকি আছে কত? একটা, এবং 1 এই 1 টা কত? 2 এর পাওয়ার 0 না? লিখে yes দেয়া bro যায়। আচ্ছা। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে। এখন ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে দেখি চিন্তা করে। আম আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটার হিসেবে কিন্তু আমরা হিসাবে যাব। ওকে? সো দেখো 2 এর পাওয়ার আমাদের যে বাইনারি সংখ্যাটা সেটাতে 2 এর পাওয়ার 3 কি এক্সিস্ট করে? এক্সিস্ট করে তো ডেফিনিটলি। 2 এর পাওয়ার 3 এক্সিস্ট করে। সরি 2 এর পাওয়ার 3 এক্সিস্ট করে, 2 এর পাওয়ার 2 ও এক্সিস্ট করে, 2 এর পাওয়ার 1 ও এক্সিস্ট করে, 2 এর পাওয়ার 0 এক্সিস্ট করে। তাহলে আমরা কি করব এখানে? 1 1 1 1 বসায় দিব। ডান। আমি এখানে একটা সংখ্যায় যাই, তাহলে তোমরা বুঝতে পারবা আমি আসলে কি করছি। দেখো 16। এখন বলো 16 এর সমান অথবা 16 এর চেয়ে ছোট কোন সংখ্যাটা আছে যেটা 2 এর পাওয়ার? 16 নিজেই না? জি ভাইয়া ওকে, তাহলে 16 লিখে ফেললাম। প্লাস আমার কি আর কিছু লেখার দরকার আছে? না ওকে, তাও আমি বোঝার ভাইয়া। সুবিধার্থে আমি বলে দিই কি কি করা লাগবে। 16 তে লিখলাম। এরপরে 2 এর পাওয়ার কত আছে? 8 আছে। এরপরে 2 এর পাওয়ার কত আছে? আমি বড় থেকে ছোটটা যাব কিন্তু। 4 আছে। এরপরে 2 এর পাওয়ার কত আছে? 2 আছে, 1 আছে। এটা তোমরা কমন সেন্স থেকে পারবা। 16 8 4 2 অথবা ভাগ করে যাও, তাতেও কোনো আপত্তি নেই আমার। জাস্ট বড় থেকে শুরু করবা। এখন দেখো এই 16 এর মধ্যে আ 16 টাই এক্সিস্ট করে। 16 যদি আমি নিয়ে নেই প্রথমে, আমার কি 8 লেখার আর দরকার আছে? 8 কি আমার নেয়ার দরকার আছে? নাই তো, আমার তো 16 হয়েই গেছে। তো 8 এর জায়গায় 0 বসবে। 4 কি আমার আর নেওয়ার দরকার আছে? না। 0 বসায় দাও। 2 কি আর নেওয়ার দরকার আছে? না। 1 কি আর নেওয়ার দরকার আছে? না। দরকার নাই। 0। সো এখানে আমরা পেয়ে গেলাম যে আমাদের 16 এর বাইনারি হচ্ছে 1 4টা 0। ওকে? আমি আরেকটু সামনে যাই। আরেকটা এক্সাম্পল করাই তোমাদেরকে। 17। দেখো 17 এর সমান অথবা 17 এর চেয়ে ছোট কোন সংখ্যাটা আছে যেটা 2 এর পাওয়ার 16? ওকে। তারপরে কি আছে? 8 সবগুলো লিখে ফেলবে এইভাবে। 8 4 2 1। এখন কোনগুলা দিতে পারবা কোনগুলো দিতে পারবা না সেটার উপর বেস করে তোমার সংখ্যাটা হয়ে যাবে। 16 তো আছে তাই না? 17 এর মধ্যে 16 আছে না? জি ভাইয়া প্রথমেই তো 16 নিছি। ওকে। আমি যদি এখন 8 নিয়ে নিই, আমার সংখ্যাটা কি 17 কে ক্রস করে ফেলবে না? 16 এর সাথে যদি আমি 8 যোগ করে ফেলি, আমার সংখ্যাটা কি 17 কে কনভার্ট করে ফেলবে না? মানে ক্রস করে ফেলবে না? জি ওকে, আমি 8 নিতে পারি না। কজ 16 এর সাথে 8 যোগ হইলে এটা 24 হয়ে যায়। আমি কি 4 নিতে পারি? না, সেটাও 17 কে ক্রস করে ফেলে। না 0। আমি কি 2 হ্যাঁ নিতে পারি? না, এটা 18 হয়ে যায়। আমি কি 1 নিতে পারি? নিতে পারি না 1? কজ 1 এক নিলেই তো আমার নিতে 16 হবে আর 1 যোগ করে 17 এক হয়ে যায়। নিতে পারি ডান। এই হ্যাঁ তোমার ভাইয়া ডান। এক নিতে পারবো। অবশ্যই 1 নিতে পারবো। এক্সাক্টলি। তো এই যে 1 0 0 0 1। তোমরা কি লজিকটা বুঝতে পেরেছ? এইভাবে জাস্ট কাজটা করে ফেলতে পারো। আমি এখন একটা আ তুলনামূলক বড় সংখ্যায় যাই। মনে করো আমি লিখলাম 25। এখন তোমরা আমাকে বলো কি করতে পারি? প্রথম কাজ হচ্ছে 25 এর সমান অথবা 25 এর চেয়ে ছোট 2 এর পাওয়ার কত আছে? 16 ই তো। কজ 16 র ঠিক পরেরটা তো 2 টু দি পাওয়ার 5, সেটা তো 32 তাই না? তো 16 জি ই ভাইয়া আছে প্রথমে, তো 16। এরপর আমি কি করব? সিরিয়ালি সবগুলো লিখে ফেলবো। 16 8 4 2 1। 16 কে আমি নিতে হবে না? 16 তো প্রথমটা তো নিবই আমি। লিখলাম এখানে 1। আমি কালারটা চেঞ্জ করে দাঁড়াও। লিখলাম আমি 1। 8 নিলে কি আমার কোনো সমস্যা আছে? না ভাইয়া কজ 16 আর 8 যোগ করলে 24 নিতে হবে। নিব। আমি বড় থেকে ছোট যাচ্ছি তো 8 তো নিতেই হবে আমার। ওকে। 1 1। 4 নিলে কি এখন আমার ঝামেলা হয়ে যাবে না? হ্যাঁ 16 আর কত 24, তো 4 নিলে কিন্তু আমার 25 ক্রস করে ফেলে। 4 আমি নিতে পারি না। 2 কি নিতে পারি? না। 24 এর সাথে 2 যোগ করলে 26 হয়ে যায়। তো 2 আমি নিতে পারি না, তো 0। 1 কে আমি নিতে পারি না? 16 আর 8 যোগ করলে এক নিতে 24, হবে 1 নিতেই হবে। সো আনসার কত? 1 1 0 0 1। ওকে। সো এই হচ্ছে মেথড। মেথডটা খুবই কাজের। সো এই মেথডটা যদি তোমরা মানে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু মানে ওইভাবে ভাগ করে হিসাবটা করা আসলে পেইন মনে হয় আমার কাছে। সো এই মেথড দিয়ে কিন্তু ইজিলি আনসারটা বের করে ফেলতে পারো। ঠিক আছে? 16 সমান হচ্ছে 1 0 0 0 0, 17 হচ্ছে 1 0 0 0 1, 25 হচ্ছে 1 1 0 0 1। গ্রেট। এখন আমরা
অন্য মেথড যেটা আছে বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার যে টেকনিকটা আছে সেটা হচ্ছে ধরো আমি বললাম যে 15কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। এখানে জাস্ট বলে দিই, এখানে বাংলা কথা লিখে দিই। ধরো এই মেথড দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে যে কোনো শুধুমাত্র ডেসিমাল থেকে বাইনারি না, ডেসিমাল থেকে যে কোনো ভিত্তিতে যাওয়ার জন্য এই মেথডটা কাজে লাগবে। সো ডেসিমাল থেকে লিখি দিই এখানে, ডেসিমাল থেকে যে কোনো বেজই লিখি ইংলিশে, ডেসিমাল থেকে যে কোনো বেজ আমরা বেজকে প্রকাশ করি কি দিয়ে, স্মল আর দ্বারা, রেডিক্স ফর আর। আচ্ছা, সো ডেসিমাল থেকে যে কোনো বেজে যাওয়ার জন্য অথবা যাওয়ার ক্ষেত্রে, ডেসিমাল থেকে যে কোনো বেজে যাওয়ার ক্ষেত্রে আমরা ওই সংখ্যার পূর্ণসাংখ্যিক পোর্শন অথবা ইন্টিজার পার্টকে 8 দ্বারা ভাগ করতে থাকব, এবং যে দশমিক পোর্শন আছে তার সেটাকে আমরা 8 দ্বারা গুণ করতে থাকবো। ওকে, আমি লিখি দিই এখানে ডেসিমাল থেকে যে কোনো বেজে যাওয়ার ক্ষেত্রে ওই সংখ্যার পূর্ণসাংখ্যিক অংশ মানে ইন্টিজার পার্ট, পূর্ণসাংখ্যিক অংশকে 8 দ্বারা ভাগ করতে থাকব, এবং দশমিক বা ফ্র্যাকশনাল পোর্শন, যেটা দশমিক মানে কিন্তু ফ্র্যাকশন, এই যে দশমিক বা ফ্র্যাকশনাল পোর্শনকে আমরা 8 দ্বারা ভাগ করব। এই হচ্ছে একটা মেথড, 8 দ্বারা ভাগ করব। তো কি করা যায় খেয়াল করো, আমি মনে করি একটা সংখ্যা নিলাম আরবিট্রারিলি, সেটা হচ্ছে মনে করো দুইটা কি ভাগ? বুঝি নাই, ও হ্যাঁ গুণ, সরি এটা গুণ করতে হবে, আমি ফ্র্যাকশন কিন্তু গুণ হবে। হ্যাঁ গুণ লিখলাম, এই যে লিখলাম, আমি খেয়াল করি নাই, ওইটার দিকে তাকায় থেকে লিখে ফেলছি। পূর্ণসাংখ্যিক অংশকে আমরা ভাগ করতে থাকবো আর দশমিক অংশকে আমরা গুণ করতে থাকবো, এটা হচ্ছে কথা। তো এখন ধরো আমি একটা সংখ্যা আবার নিলাম 15, কি করবো এখন, 15কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করবো 15 থেকে, আমরা চাচ্ছি যে 15 যেটা দশমিক সংখ্যা সেটার বাইনারি ফরম্যাটটা কি হবে সেটা আমাকে জানতে চাচ্ছে। তো আমরা কি করবো, বেজ যেহেতু 2 দ্বারা ভাগ করতে থাকবো। দেখো আমি যদি 15কে 2 দ্বারা ভাগ করি, আমার ভাগফল কত হবে? বাই দ্য ওয়ে, ভাগফল এবং ভাগশেষ এই ব্যাপারগুলো তোমাদের জানা উচিত। খেয়াল করো, আমি যদি 15কে এইভাবে তোমরা যেভাবে ভাগ করে আসছো সেভাবে দেখাই, 15কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, আমি কি লিখবো? 7 দুগুণে 14। আমাদের ভাগশেষ কত বলো তো? 1। আমাদের ভাগফল কত? 7। ঠিক আছে, এটাকে বলবো কোশ্চেন্ট, এটাকে বলবো আমরা রিমাইন্ডার। ওকে, বাংলায় বলি ভাগফল আর ভাগশেষ। তো এখানে এই সিস্টেমে ভাগটা আসলে নরমালি বাইনারি ক্ষেত্রে এই সিস্টেমে ভাগ করা হয়। সো আমরা এইভাবেই করব। আমরা প্রথমে ভাগফলটা লিখে ফেলবো। 2 দিয়ে 15কে ভাগ করলে আমার ভাগফলটা কত? 7। ভাগশেষটা কত? 1। আমরা এইভাবে লিখে ফেলবো 7, 1। এরপরে আবার 7কে 2 দ্বারা ভাগ করব। এখন ভাগ করলে ভাগফলটা কত হবে বলো তো? 3, cos 3 দুগুণে 6। ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 1। আবার আমি ভাগ করি 2 দিয়ে। 2 একে 2, হাতে থাকবে 1। এখন 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, খেয়াল করো, 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, 2 এর 0 0 ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। তো এই ক্ষেত্রে আমার ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে এখানে লিখবো 0, 1। কাজ তো শেষ। যখনই আমার একদম লাস্ট ভাগফলটা 0 চলে আসছে, একদম যখনই ভাগফল 0 চলে আসবে তখনই আমাদের কাজ শেষ। এরপরে তো আমাদের যাওয়ার জায়গা নেই আর। এখন যেটা করবো, আমরা উল্টা থেকে লিখবো, এইভাবে উল্টা থেকে লিখবো। তাহলে কি আসবে খেয়াল করো, 1, 1, 1, 1। দ্যাটস ইট, 1, 1, 1। এখন খেয়াল করো, এখন ব্যাপারটা একান্তই তোমার ব্যক্তিগত। তুমি এটাকে এভাবে করতে চাও নাকি এভাবে করতে চাও, ইট ইজ টোটালি আপ টু ইউ। আমি এইভাবে বলবো না যে এটা করলে ফার্স্ট তোমার এটাই করা লাগবে। তোমার যেটাতে কমফোর্টেবল ফিল হয় তুমি সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার এটা ভালো লাগলে এটা করো, তোমার এটা ভালো লাগলে এটা করো। তোমার লাইফ, তোমার চয়েস, তোমার পরীক্ষা, যা ইচ্ছা তা। আর সত্যি কথা বলতে মানুষজন শর্টকাট নিয়ে এত বেশি লাফায়, মানে আমি মানুষের শর্টকাট নিয়ে লাফানি দেখলে আসলে আমার পেইন লাগে। মানে এত লাফানোর কি আছে ভাই শর্টকাট নিয়ে? শর্টকাট করলে বুঝলাম সময় অনেক কম লাগে, বাট শর্টকাট নিয়ে মানুষ এত লাফানো শুরু করছে ইদানিং যে ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছুই বুঝে না, এখন খালি শর্টকাটই পড়েছে। সো দিন শেষে কিন্তু এটা তোমার কষ্টের কারণ হবে। সো মেথডগুলো শিখো, যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করো, আর শর্টকাট কাজে লাগে।
বাট ব্যাপারটা এরকম না যে তোমার শর্টকাটের উপরে চলা লাগবে, এরকম না ব্যাপারটা। তোমার যেটা ভালো লাগে সেটা করো। আর সত্যি কথা বলতে তুমি যেটা ভালো পারো সেটা যদি প্র্যাকটিস করো, তুমি কিন্তু ওইটাতেই এত বেশি ফাস্ট হয়ে যাবে যে শর্টকাটের থেকে খুব একটা বেশি কিন্তু তুমি পিছিয়ে থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যাবে তুমি শর্টকাট মেথডের তুলনায় এইভাবে বেশি কাজ করে ফেলতে পারছো। শর্টকাট শেখার সময় আমরা শর্টকাট অবশ্যই শিখবো। আমিও শর্টকাট দেখাবো অনেক, বিকজ শর্টকাট ছাড়া তো আসলে এখন বাজার চলে না। সো আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য হলেও শর্টকাট ভিডিও দিই, আপলোড দিই। আমার কিন্তু আলাদা সিরিজই থাকে, গণিতের শর্টকাট সিরিজ, ক্যালকুলাসের শর্টকাট সিরিজ, ফিজিক্সের শর্টকাট সিরিজ থাকে। বা দিন শেষে শর্টকাটের চেয়ে তোমার যেটা মেইন জিনিস সেটা না থাকলে তুমি শর্টকাট দিয়ে বেশি দূর আগাতে পারবে না, এটা সব ক্ষেত্রেই সত্য। আচ্ছা, আর স্যাররা যখন পরীক্ষার প্রশ্ন করে তারা কিন্তু এটা মোটেও মাথায় থাকে না যে আমি চেক করে দেখবো আজকের পরীক্ষায় কোন কোন স্টুডেন্ট শর্টকাট শিখে আসছে। যারা শর্টকাট শিখে আসে তারা এটা পারবে, যারা শর্টকাট শিখে আসে না তারা পারবে না। কাহিনী কিন্তু ঠিকটা উল্টা হয়। স্যাররা প্রশ্ন দেয় এমনভাবে চেক করার জন্য যে ইফ দি স্টুডেন্টস হ্যাভ দ্য কনসেপ্টস, ঠিক আছে, কনসেপ্ট আছে কিনা চেক করার জন্য যখন প্রশ্ন করে, তো ডেফিনেটলি তোমার শর্টকাটগুলো আসলে ওইভাবে কাজে লাগে না। এটা সব ক্ষেত্রেই সত্য। প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষায় স্টুডেন্টরা শর্টকাট নিয়ে মানে বাজার গরম করে ফেলে। একদল আসেই বাজার গরম করে রাখে শর্টকাট নিয়ে, আরেকদল আছে ওই বাজারের ক্রেতা, তারা শর্টকাট নিয়ে এত বেশি লাফায় পরীক্ষার সময় গিয়ে দেখা যায় তার একটা শর্টকাটও মনে নাই, অথবা সে ওই সময় কিছুই মনে করতে পারতো না, না মেইন মেথড ভালো করে পারে না শর্টকাট ভালো করে পারে, দিন শেষে মারা খায়। সো ব্যালেন্স থাকতে হয় ব্যাপারগুলোতে একটু। আচ্ছা, জ্ঞান দিলাম বোঝানোর জন্য। যদি আমার চ্যানেলেও শর্টকাট আছে অনেক, দেখতে পারো, আমারও তো ভিউ দরকার সেজন্য। আচ্ছা, ওকে, তো আমরা এখন কইছিলাম, হ্যাঁ, এখন আমরা ধরো একটা দশমিক সংখ্যাকে আমরা কনভার্ট করব, একটা দশমিক ডেসিমাল সংখ্যা, দশমিক 10 ভিত্তিক সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ধরো সংখ্যাটা হচ্ছে আমাদের, আমি সংখ্যাটা লেখা আছে আমার কাছে, ওটাই তুলে দিই। ধরো সংখ্যাটা হচ্ছে 25.625, ওকে, 10, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ওকে, সো প্রথম কাজ আমরা এই যে বলছিলাম যে আমরা দশমিক অংশকে 2 দ্বারা গুণ করতে থাকবো আর পূর্ণসংখ্যিক অংশকে 2 দ্বারা ভাগ করতে থাকবো। এই যে এই কথাটা বলছি না এখানে, এই কথাটা আমরা এখন অ্যাপ্লাই করবো। যে এখন কিন্তু আমাদের সংখ্যা দুইটা পোর্শন, একটা হচ্ছে পূর্ণসংখ্যিক অংশ যেটা 25 এবং একটা হচ্ছে দশমিক অংশ যেটা হচ্ছে 625 অর্থাৎ 0.625। তো আমরা দুইটার ক্ষেত্রে দুইটা অপারেশন চালাবো। পূর্ণসংখ্যিক অংশকে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো এবং দশমিক অংশকে আমরা বা ফ্র্যাকশনাল অংশটাকে আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো। আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা পূর্ণসংখ্যক অংশ নিয়ে কাজ করি। 25 কি করব, 2 দ্বারা ভাগ করতে থাকবো। 25 12 দুগুণে 24, ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 1। ওকে, 2 দ্বারা ভাগ করলাম, 6 দুগুণে 12, সো ভাগ তো চলে গেছে, ভাগশেষ এখানে 0। আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করি, 2 একে 2, হাতের 1, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করি, এখানে 2 0 0, ভাগশেষ 1। শেষ কাজ এভাবে লিখে ফেললাম। তো আমাদের পূর্ণসংখ্যিক অংশের আনসারটা হবে 11001। আচ্ছা, এখন আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করি। 0.625, এটাকে আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো। ওকে, আমি এইভাবে গুণ করে ফেলি, 0.625 ইন্টু 2, আনসার আসবে 1.25। এখানে যে টেকনিক সেটা হচ্ছে 2 দ্বারা গুণ করার ফলে যে সংখ্যাটা আসবে সেটার পূর্ণসংখ্যিক অংশটাকে আমরা ট্র্যাক করব মানে তাকে আমরা চোখে চোখে রাখবো আর কি, এবং গুণ করার পরে যে সংখ্যাটা আসছে সেটার আবার দশমিক অংশকে আবার 2 দ্বারা গুণ করব। আমরা ততক্ষণই এই কাজটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ফুল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। আমি পাচ্ছি এখন কি 0.25, নিয়ে আসলাম এখানে 0.25, এটাকে আবার 2 দ্বারা গুণ করো, কি আসবে 0.50। তাহলে এখানে পূর্ণসংখ্যক অংশটা কি 0, আমরা 0টাকে আবার নিয়ে যাব, ট্র্যাক রাখবো কি 0-এর উপর। এখন আবার আসছে আমাদের দশমিক অংশ কি 0.50, নিয়ে আসো 0.50কে ইন্টু 2, 0.50 ইন্টু 2 মানে কিন্তু 1, সো এটাকে আমরা 1.00 লিখতে পারি। খেয়াল করো, এখন কিন্তু এটা আমার পূর্ণ সংখ্যা হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু শেষ। এবং এই ক্ষেত্রে আমরা পিক করব উপর থেকে নিচে 101। ওকে, তো আমাদের ওভারঅল 25.625 বা 25.625 এর বাইনারি কনভার্সন হচ্ছে এই যে এদিক থেকে যদি লিখি এটা হচ্ছে 11001, আর এটা যদি এদিক থেকে লিখি এটা হয়ে যাবে পয়েন্ট, এই দেখো প্রথমে 1 তারপরে 0 তারপরে 1, তাহলে 0.101, এটাকে লেখা যায় 25.101। ঠিক আছে, তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা হোমওয়ার্কটা করে ফেলবা। হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক অবশ্যই এখন আনসার করার জন্য না, পরে গ্রুপে আমাকে আনসার করে দিয়ে দিবা। ওকে, তো 67 এটার দশমিক সংখ্যা, সো এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এটাকে তোমরা বাইনারিতে নেবা, এবং
0.75 এটা হচ্ছে তোমাদের 10 ভিত্তিক সংখ্যা, এটাকে তোমরা বাইনারিতে নিয়ে যাবা। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমরা এখন পরেরটাতে চলে যাই। এখন আমরা যাব অক্টালে। এই ক্লাস কত সময় হয়েছে? একজন কথা বলো, ক্লাস কত সময় হয়েছে আমাদের? হ্যাঁ, 1 ঘন্টা 17 মিনিট। 1 ঘন্টা 17 মিনিট। আমাদের আজকে ফিজিক্স আছে না রে? জি ভাইয়া আছে। ফিজিক্স কি নিব আজকে? ফোনে তো ভাইয়া 4% চার্জ আমার ফোনে। আমারও তো সেম অবস্থা। আমি বসে ল্যাপটপের সাথে চার্জ লাগাই রাখছি, বাট ল্যাপটপেরই তো চার্জ নেই মনে হয়, এতক্ষণে চলে গেছে। ফিজিক্স মনে হয় আজকে হবে না। ফিজিক্স আজকে বাদ দিই নাকি? জি ভাইয়া বাদ দেন আজকে। তোমরা হেলিক্যাল পাথ নিয়ে একটু পড়াশোনা করে ফেলো তাইলে, আজকে আরেকটু বেশি করে। ওকে, আমি একটু কন্টিনিউ করি। যেহেতু 4% আছে তা তোমার হিমেল। জি ভাইয়া। আচ্ছা, 4% দেখা যাক কত যেতে পারি আমরা। ওকে, এখন আমরা দেখব ডেসিমাল থেকে অক্টাল। ডেসিমাল থেকে আমরা এখন অক্টালে যাব। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো এখানে আমাদের আর সমান কি হবে বলো তো একটু? হিমেল ছাড়া কেউ একজন বলবা। অক্টালের ক্ষেত্রে আমাদের আর সমান কি? 8 না? আর মানে কি? এটার বেস কত? অনেকে আনসার দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনসার পাইছি, সাবাস। পুলক দিছে, সানজিদা, শাহিকান, আক্তার, জনি, হ্যাঁ, সালভি, অজুদা। তোমাদের আনসার কারেক্ট। এখানে আর হচ্ছে 8। আচ্ছা, তো আমাদের কি করা উচিত আসলে ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য? আমরা ওই ডেসিমাল সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তো তাকে শুধুমাত্র 8 দ্বারা ভাগ করতে থাকবো, ভাগশেষগুলোকে নিতে থাকবো। আর যদি সেটা দশমিক সংখ্যা যুক্ত হয়, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বার হয়, তাহলে আমি তার পূর্ণ সংখ্যিক অংশটাকে 8 দ্বারা ভাগ করতে থাকবো, আর দশমিক অংশটাকে 8 দ্বারা গুণ করতে থাকবো। একই প্রসেস ডেসিমালে, বাইনারি ক্ষেত্রে যা ছিল এবং ডেসিমালের ক্ষেত্রে তাই থাকবে। এখন তোমাদেরকে নাম্বার থিওরির একটা, যেটা তোমরা জানো বাট হয়তো ওইভাবে খেয়াল করো নাই, এটা একটু বলে দিই, তাহলে তোমাদের মানে জীবনযাত্রায় একটু হয়তো স্পিড আসতে পারে বা আনন্দ আসতে পারে, হয়তো বলা যায় না। ওকে, জিনিসটা হচ্ছে এরকম, আমি যে সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগশেষ অবশ্যই 0 থেকে শুরু করে ওই সংখ্যার ঠিক 1 আগ পর্যন্ত থাকবে। যেমন ধরো, আমি যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ কি থাকতে পারে? 0 আর 1। এছাড়া কি কোনো ভাগশেষ আসার কোনো সুযোগ আছে? নাই ভাইয়া। নাই। এটা একটু রিলেট করবা, মানে তোমরা এখন ভাগ করে দেখতে পারো চাইলে। এটা ছাড়া কিন্তু নাই আসলে আসার কোন চান্স। আমি যদি 3 দ্বারা ভাগ করি, হয় 3 দ্বারা ভাগ যাবে, তাহলে আনসার আসবে 0। হয় 3 দ্বারা ভাগ করার পরে আমার ভাগশেষ থাকবে কত? 1, না হয় 2। 3 ভাগশেষ কেমনে থাকে? 3 যদি ভাগশেষ থাকে তাহলে কি ওটা ভাগ যাইতোই না আবার 3 দিয়ে, তাই না? 3 তো ভাগশেষ থাকার কোনো সুযোগ নাই। কারণ 3 যদি ভাগশেষই থাকে, খেয়াল করো একটা জিনিসের ভাগশেষ যদি 3, এটাকে আমরা ইমাজিন করতে পারি যে এখানে আমার ভাজকই হচ্ছে 3, ডিভাইডার যদি 3 হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ভাগশেষ 3 কেমনে থাকে? তাহলে 3 দিয়ে তো এটাকে ভাগ যাইতোই, তো ভাগশেষ 3 থাকার কোনো সুযোগ নেই কিন্তু। তাহলে 0, 1, 2 হচ্ছে আমাদের ভাগশেষ। আমি যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কি আসতে পারে? 1, 2, 3, 4, 5 তো আসবেই না। 5 যদি ভাগশেষ থাকতো তাহলে তো 5 কে 5 দ্বারা ভাগ যাইতোই। তো এটা সুযোগ নেই আসলে, সেটা মাথায় রাখবা। যখন আমরা 8 দ্বারা ভাগ করছি, তখন আমাদের ভাগশেষ লিস্টে কি কি থাকতে পারে বলতো? 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে। এবং এটা কিন্তু আমরা দরকার। আমাদের ডিজিট কি সব মিলিয়ে এগুলোই না অক্টালে, 0 থেকে 7 পর্যন্ত? বাইনারিতে কিন্তু যখন ভাগ করতাম তখন শুধু 0 আর 1 পাইতাম, এবং সেটা কিন্তু আমার দরকার ছিল, 0 আর 1। তো অক্টালে সেম কথা। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা একটা কাজ করে ফেলি, অক্টাল ডেসিমাল তো অক্টাল করে আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা, সো ধরো আমি একটা সংখ্যা বললাম 112, এটা হচ্ছে ডেসিমাল, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব, সরি অক্টালে নিয়ে যাব, বাই দ্য ওয়ে সরি, অক্টালে নিয়ে যাব। এখন আমরা কিন্তু ওই আগের মেথডটা ফলো করতে পারি, যে এখন তুমি বলবা যে 112, তো 112 চেয়ে ছোট অথবা 112 সমান 8 পাওয়ার কত আছে? সো এটা কিন্তু একটু বেশি ঝামেলার হয়ে গেল না আমার জন্য মনে করাটা, কারণ আমরা কিন্তু 8 পাওয়ার নিয়ে অত বেশি এক্সাইটেড না। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? 2 এর পাওয়ার যেরকম ইজিলি বলা গেছে, 8 পাওয়ার কিন্তু আসলে অতটা ইজিলি বলা যায় না, কারণ 8 নিয়ে আমরা অত বেশি কাজ করি না। সো আমরা এখানে আমরা ভাগের মেথড দিয়ে কাজ চালাই দিব। আর আমাদের সবচেয়ে ভালো মেথড কোনটা এগুলো সলভ করার জন্য? ক্যালকুলেটর। এর চেয়ে কোনো শর্টকাট হয় না। 112 আমি কি করব? 8 দ্বারা ভাগ করতে থাকি।
ভাগ করলে কি আসবে? আমার কাছে লেখা আছে তো আমি লিখে ফেলি মুখস্থ। ৮ 14 ১১২ই হয়। সো ভাগশেষ ০। আমি যদি এখন আবার ৮ দ্বারা ভাগ করি, ৮ দুগুণে ১৬ তো হবে না, ৮ একে ৮, হাতে থাকবে ৬, তো ভাগশেষ হচ্ছে ৬। এখন যদি ৮ দ্বারা ভাগ করি, ০ ভাগফল দেয়া ছাড়া আমার কোনো গতি নেই। ৮ দিয়ে যদি আমি ১ কে ভাগ করি, আমার তো ৮ এর ০ ০ই লেখা লাগবে। তাহলে এখানে আমার কি থাকবে? ভাগফল ভাগশেষ ১ থাকবে। তাহলে এখানে থাকবে ০ ১। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল। তাহলে কিভাবে লিখবো এটাকে? 160। ওকে, এবং অক্টাল লেখার একটা স্টাইল আছে। তুমি যদি নরমালি এমনে যদি তুমি লিখে দাও যে ১৬৮ তাহলে তো বুঝাই দিলা যে এটা হচ্ছে অক্টাল নাম্বার। বাট এইভাবে নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে ৮ না দিয়ে তুমি যদি বোঝাতে চাও যে এটা হচ্ছে অক্টাল নাম্বার, তাইলে তুমি কিভাবে দিবা? তাহলে এটার সিস্টেম হচ্ছে তুমি সামনে একটা ০ দিয়ে দিবা। ০ 160। এইজন্য বলছিলাম এখন যখন তোমরা আইসিটি চ্যাপ্টারে আসো তখন কিন্তু নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তোমরা আন্দাজে মন চাইলে ০৫ দিও না। কারণ এক্ষেত্রে কিন্তু ০৫ বলতে বোঝায় অক্টালের ০, অক্টালের ৫। অক্টালের ৫ আর নরমাল ৫ কিন্তু সেম কথা না। অক্টালের ৫ ডিফারেন্ট জিনিস। ওকে? বিকজ নাম্বার সিস্টেমটাই ডিফারেন্ট ওখানে। তো 0160 মানে হচ্ছে অক্টালের ১৬০। এটা কিন্তু ডেসিমেলের ১৬০ না। মাথায় রাখা লাগবে। আচ্ছা। বিকজ ডেসিমেলের এটা কত? ১৬০, অক্টালের ১৬০, ডেসিমেলের কত? ১১২। সো ডেফিনিটলি সেম কথা না। আচ্ছা। সো এখন একটু কষ্ট করে তোমরা, আমি ১ মিনিট সময় দিলাম, এর মধ্যে এটা আমাকে করে দাও তো। 25.625 এই সেম জিনিসটাই আমরা এখন ডেসিমাল থেকে অক্টালে যেতে চাই। করে দাও আমাকে আনসারটা। চ্যাটে দাও অথবা কমেন্টে দাও। সরি, চ্যাট কমেন্ট থেকে জিনিস মুখে বলতে পারো আর কি। হিমেল কত পার্সেন্ট আছে চার্জ? ভাইয়া 2%। আচ্ছা, এই তো শেষ হয়ে যাবে ক্লাসটা। আচ্ছা, শেষ হওয়ার আগে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিই আজকে ক্লাসের। আমার কানেকশনে আনস্টেবল হয়ে গেছে। তোমরা কি আছো? এখনো বেঁচে আছি ভাই। আমার কানেকশন একটু আনস্টেবল দেখায়। আচ্ছা, এই অংশ থেকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক দিয়ে দিই আগে, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। 204810 এটা থেকে তোমরা অক্টালে যাবা, আর 82.250 এটা থেকে তোমরা অক্টালে যাবা। এটাকে স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট নিয়ে জি নাও। ভাইয়া নিয়ে নিছি। আচ্ছা, আগেরটা স্ক্রিনশট নিছো? বাইনারি টু ডেসিমাল যে দিছিলাম এটা নিছিলা? আগেরটা ভাই খাতায় লিখে দিচ্ছি। খাতায় লিখে ফেলছো? আচ্ছা, এক স্টাইলে লিখো, এই হোমওয়ার্কটা লিখে রাখো, এটাও লিখে রাখো। আমার ল্যাপটপেরও চার্জ চলে যাচ্ছে, আমিও এখন বের হয়ে যাবো মনে হয়। খুবই দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের। শর্ট নিছো এটা জি স্ক্রিনশটটা? ভাইয়া নিছি। আচ্ছা, দুইটা নেওয়া শেষ। এখন এটা আমি চার্জ থাকতে থাকতে করে দিই। যারা করছো তো করছো, আলহামদুলিল্লাহ। ওকে, একজন এখন আনসার দেয়নি। আচ্ছা, আনসার আমি করে দিই এটা। 25 পয়েন্ট আমি কি করব? পূর্ণ সংখ্যার অংশটাকে যদি বাই এনি চান্স আমি চলে যাই, বুঝবা আমার ল্যাপটপের চার্জ চলে গেছে। পরের ক্লাসের জন্য আবার রুটিন দিব আর কি। 25কে আমরা 8 দ্বারা ভাগ করব। 8 দুগুণে 16, সরি 3 8 24 তো আসলে হয়। সো এটাকে আমরা 3 8 শিট। কালিটা চেঞ্জ করি, বাজে লাগতেছে দেখতে। এক কালি খুবই বাজে লাগে। ওকে, সো 3 8 24, হাতে থাকবে কত? 1। আমি আবার 8 দ্বারা ভাগ করি। 8 এ 0 0, হাতে থাকবে 1। ওকে, তো ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি কি কোনো ভুল করছি? না, কোনো ভুল করি না, ঠিক আছে। নাকি হাতে 3 থাকবে আমাদের? 3 থাকবে না? সরি, ভাগশেষে 3 থাকবে এখানে। আমি যদি ভাগশেষ 3 থাকবে ভাইয়া। হ্যাঁ, 3 থাকবে। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যার অংশটাতে আমরা পাচ্ছি 31, তাই না? শেষ। এখন দশমিক অংশটাতে আসো, 625, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব প্রথমে। গুণ করি। এই যে 0.625 কে আমরা 8 দ্বারা গুণ করি, কি আসে প্রথমে? প্রথমে আসবে 5.000। ওকে, দেন আসলে দরকার নেই, আমার প্রথমবারই 8 দ্বারা গুণ করার পরে প্রথমবারই পূর্ণ সংখ্যা চলে আসছে, তো এটাই আমার দশমিকের মধ্যে আসবে 5। তার আমাদের আনসার হবে 31.5, যেটা হচ্ছে আমাদের অক্টাল। বুঝা গেছে ব্যাপারটা? মানে দশমিকের অংশটাকে আমি গুণ করব ততক্ষণ ওই বেজের নাম্বার দিয়ে, যতক্ষণ পর্যন্ত না আমার পূর্ণ সংখ্যা আসে। এখানে দেখো প্রথমবার গুণ করি আমার কাছে 5 চলে আসছে, সো আমার আর ফার্দার যাওয়া লাগে নাই। যদি আমার 5.25 আসতো তখন আমি 0.25 কে আবার 8 দ্বারা গুণ করতাম, আর 5 থেকে আমি দশমিকের লিস্টের মধ্যে রাখতাম। ওকে, আর দশমিকের অংশটাকে আমরা উপর থেকে নিচে যাব, আর পূর্ণ সংখ্যার অংশটাকে আমরা নিচে থেকে উপরে যাব, ভাগশেষগুলো কাউন্ট করবো আর কি। আর এখানে পূর্ণ সংখ্যার অংশটাকে কাউন্ট করতে থাকবো। তো আশা করি এতটুকু যা বুঝাইছি সবকিছু বুঝতে পারছো, আর সবকিছুই আমার পিডিএফ এ গোছানো আছে। চ্যাপ্টার শেষে সবকিছুই পেয়ে যাবে সুন্দর করে। তো আজকে ক্লাস এখানেই থাকুক নাকি?
এর বেশি যাওয়া সম্ভব না। আমার ল্যাপটপের চার্জ নেই, আর তোমরাও আশা করি অনেকেরই কারেন্ট নাই, এখন আসে নাই। সো ভালো থাকো সবাই। নেক্সট ক্লাস থাকবে আমাদের পরশুদিন বিকাল 5টায়। ওকে, ততদিন পর্যন্ত এই হোমওয়ার্কটা এর মধ্যে গ্রুপের মধ্যে, মেসেঞ্জার গ্রুপ পারো, হোয়াটসঅ্যাপে পার্সোনালি পারো, অথবা জুম গ্রুপে পারো, যেখানেই পারো আমাকে সাবমিট করে দিবা আনসারটা। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আদাব ভাই। আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।